আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। এখন যার ঘটনা আপনাদের সাথে শেয়ার করব তিনি কিন্তু আপনাদের খুবই পরিচিত সাংবাদিক এনামুল হক আবির ভাই। ওনার পাঠানো অনেকগুলো ঘটনা আপনাদের সাথে শেয়ার করেছি। ওনার ঘটনার একটা বিশেষত্ব হচ্ছে উনি পারতপক্ষে কোনো তথ্য গোপন থাকুক এটা চান না, সব তথ্য উনি জানানোর চেষ্টা করেন। তবে এখন যে ঘটনাটি শেয়ার করব উনি অনেকটা বাধ্য হয়েই অনেক তথ্য এড়িয়ে গেছেন, সেটাও জানিয়েছেন। এবং উনি যে ঘটনা শেয়ার করেছেন সেই জায়গার ভিডিও আমাদেরকে উনি শেয়ার করেছেন। এমনকি যেই ব্যক্তির সাথে উনি কথা বলেছেন তার আসলে একটা ভিডিও স্টেটমেন্ট যে উনি নিয়েছেন এটাও আমি অবাক হয়ে গিয়েছি। তো পুরো ঘটনাটা শুনলে আপনারা বুঝতে পারবেন। তো চলুন শুনে আসি সেই ঘটনাটি। এই ঘটনাটি মূলত ঘটেছিল যেই জায়গাটাতে, সেটা হচ্ছে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মগর ইউনিয়নের খাউখির গ্রামে। ঘটনার যিনি বর্ণনাকারী আসলে একজন বলা যাবে না, কয়েকজন। স্থানীয় একজন বৃদ্ধ ভ্যান চালক, তার নাম হচ্ছে খোকন হাওলাদার, তার বয়স 70 বছর। তার বাবার নাম মৃত আফতার আলী হাওলাদার, তার গ্রামও কিন্তু এই খাউখিরেই আর কি। আর এই যে হারুন মল্লিক নামক আরেকজন ব্যক্তি, উনি কিন্তু এই ঘটনাটির আসলে মূল বর্ণনাকারী। এই দুইজন ব্যক্তি, যেই দুইজনের নাম বললাম আর কি, খোকন হাওলাদার আর হারুন মল্লিক, এরা কিন্তু সম্পর্কে মামা ভাগিনা হন আর কি। এই দুইজনের বাড়ির দূরত্ব মাঝখানে 100 গজ সর্বোচ্চ আর কি, মানে একদম কাছাকাছি। এবার আসি মূল ঘটনায়। মগর ইউনিয়নের আমিরাবাদ বাজার থেকে পশ্চিম দিকে 500 গজ দূরত্বে একটি বটগাছ আছে, যার বয়স আনুমানিক 400 বছরেরও বেশি। স্থানীয় মুরব্বীদের সাথে আলাপকালে জানা যায় কিছু অলৌকিক ঘটনা। যেমন ওই বটগাছটিকে স্থানীয়ভাবে 5 পীরের দরগা হিসাবেই জানে। ঘটনাক্রমে জানা যায় ওই বটগাছটি এখন যেখানে রয়েছে সেখানে নাকি বহু আগে 80 হাতের মতো পানি ছিল। একসময় স্টিমার, লঞ্চ সহ অনেক কিছু চলাচল করতো এখান থেকে। ঘটনা প্রবাহে যতটুকু জানা যায়, প্রায় 400 বছর আগে কোনো এলাকা থেকে 5 জন বুজুর্গ দরবেশ এই এলাকায় এসেছিলেন। তারা এই নদীর চরে এসে আস্তানা গাড়েন এবং এই বট গাছটি রোপণ করেন। এই জায়গায় বা এই এলাকার হাজার হাজার মানুষের বিভিন্ন কল্যাণে তারা কাজ করেছেন, তাদের আধ্যাত্মিক সাধনা চালিয়ে গিয়েছেন। কথিত রয়েছে এই 5 দরবেশের অনুসারীদের মধ্যে অনেক জিনও ছিলেন, যাদের ভিতর অনেকে আবার বিভিন্ন ধর্মের অনুসারী হলেও তারা ছিলেন এই 5 পীরের এক নিষ্ঠ ভক্ত। এই সমস্ত জিনেরা কখনো কারো ক্ষতির কারণ হয়েছে বলে শোনা যায়নি, বরং এদের দ্বারা অনেকে উপকৃত হওয়ার তথ্য পাওয়া যায়, এমনটাই আর কি শোনা যায়। একটি বিশ্বস্ত সূত্রে পাওয়া তথ্য মতে এই 5 দরবেশ বা 5 পীর ছিলেন আধ্যাত্মিক জগতের এক উচ্চ স্তরের সাধক। তারা দিন ও রাতের কোনো নির্দিষ্ট সময় আহার গ্রহণ করতেন এবং তাদের দেখা পাওয়া ছিল সাধারণ মানুষের জন্য দুষ্করই বটে। তারা না চাইলে কেউই তাদের আসলে ওভাবে দেখা পেতেন না। যতটুকু জানা যায় ওনাদের সম্পর্কে, যে সপ্তাহের কোনো এক নির্দিষ্ট দিনে এই 5 দরবেশ সম্মিলিতভাবে এলাকার মানুষের কল্যাণে কিছু তদবির, ফিকির এগুলো দিতেন। তো ঘটনাটি তো বহু আগের, যার কারণে ওই 5 দরবেশ বা 5 অলিদের নামধাম সম্পর্কে তেমন একটা আসলে জানা যায় না। ঘটনাক্রমে জানা যায় ওই বট গাছটির কোনো পাতা বা ডাল কিংবা কোনো শেকড় ছেঁড়া বা কাটা নিষেধ। যদিও একবার এলাকার একজন লোক আজ থেকে আর বহু বছর আগে এই গাছের একটি ডাল কেটেছিলেন ইচ্ছাকৃতভাবে, মানে অবজ্ঞা করে। তার পরের দিনে নাকি ওই বট গাছটির ওখান থেকেই একটা কুমিরে তাকে টেনে নিয়ে যায়, তার লাশও আর খুঁজে পাওয়া যায়নি। লোকবিশ্বাস মতে এই গাছের ডাল কাটলে নাকি রক্ত বের হয় এবং সেই লোক যে কাটে আর কি, সে মুখ নাক দিয়ে রক্ত বের হয়ে মারা যায়। এমনই একজন ব্যক্তি মোহাম্মদ হাবিবুর রহমান, যার বাড়ি ছিল খাউখির গ্রামে, ওই 5 পীরের দরগার কাছাকাছি তার বাড়ি আর কি। ঘটনার সময়টা 1990-এর দশক। তো উনি ছিলেন শারীরিকভাবে দারুণ সৌন্দর্যের অধিকারী, খুব শক্তপোক্ত একজন মানুষ। তিনি এই বটগাছ সম্পর্কে বেশ উদাসীন ছিলেন আর অনেক কৌতূহলী মানুষও ছিলেন। কি কারণবশত একবার তিনি সিদ্ধান্ত নেন যে এই বটগাছটির একটি ডাল উনি কাটবেনই। যেই ভাবা সেই কাজ, তিনি একটি ডাল ঠিক করে ফেললেন এবং সেটা কাটলেন। কাটার পর হালকা লাল রঙের
রক্তও বের হলো। এটা হয়তো বা কোনো কষও হতে পারে, রক্তও হতে পারে, এমনটাই উনি চিন্তা করেছেন। তিনি ভাবলেন এ আর এমন কি, এটা তো আর বিশেষ কিছু না। ওই ব্যক্তি বাড়িতে আসেন, হালকা কাজ শেষে উনি একটু বাগানে যান। এরপর বাগানে যাবার পর মনে হলো কোনো কিছুর সাথে ওনার পায়ে একটু গুঁতা লেগেছে, তীব্র ব্যথা অনুভব করেন। একটু পরেই এই ব্যথাটা আরো বাড়তেই থাকে। স্থানীয় একজন গ্রাম্য ডাক্তারের থেকে প্রাথমিক চিকিৎসা উনি নিয়েছেন, তবে রাতে দেখা যায় ভয়ঙ্কর যন্ত্রণা শুরু হয়েছে। এমনকি ওই রাতেই তার পা ভয়ঙ্করভাবে ফুলে ফেপে ওঠে। এরপর বহু চিকিৎসা করালেও তার পা আর ভালো হয়নি। এক পর্যায়ে তার পায়ে তীব্র পচন দেখা যায়, পা কাটলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। এরকম আর বহু ঘটনা রয়েছে ওখানে। এবার সেই মূল ঘটনার সময়কাল 2007 সাল। এই খাউখির 5 পীরের দরগায় বটগাছটি থেকে বরাবর দক্ষিণ দিকে 200 গজ দূরত্বে স্থানীয় হারুন মল্লিকের বাড়িতে হারুন মল্লিকের স্ত্রীর সাথেই ঘটনাটি ঘটেছিল। হারুন মল্লিকের স্ত্রীর নামটাও এনামুল হক আবির ভাই আমাদেরকে বলেছেন, সঙ্গত কারণে নামটি প্রকাশ করছি না। ওই ভদ্র মহিলার কাছে একটি সাপ যেত প্রায়ই, যেটা তার পরিবারের অনেকেই দেখেছে। অনেকেই জানতো যে ওই সাপটি ছিল মনসা সাপ। হারুন মল্লিকের স্ত্রীকে স্বপ্নযোগে, আবার স্বাভাবিকভাবেই বিভিন্ন সময় এসেছে, স্বপ্নেও এসেছে, বাস্তবেও এসেছে, তার কাছে এসে নাকি ওই সাপটা কথা বলে ওই বট গাছের গোড়ায় দুধ ও কলা দিতে, আর তাকে পূজা দিতে হবে। এদিকে এই যে হারুন মল্লিক, উনি কিন্তু একজন প্র্যাকটিসিং মুসলিম, ওনার স্ত্রীও কিন্তু এরকমই একজন মহিলা। উনি বরাবরই অস্বীকার করতেন যে না, এই কাজটি আমার দ্বারা হবে না, কেননা এটা আমার ধর্ম এলাও করে না। এদিকে একদিন হয় কি, আচমকা বিকেলের দিকে এই হারুন মল্লিকের ছোট ছেলে খেলতে গিয়ে পড়ে হাত ভেঙে যায়, প্রচণ্ড ব্যথায় ছটফট করতে থাকে। পরের দিন সকালবেলা একটা অলৌকিক বিষয় দেখা যায়, ভাঙা হাতটি সম্পূর্ণভাবে জোড়া লেগে গেছে। এমনভাবে ভেঙেছিল যে এটা ঝুলছিল, অথচ সকালবেলা সেটি সম্পূর্ণভাবে ভালো হয়ে গেছে। ছেলেটা সম্পূর্ণভাবে সুস্থ হয়ে দৌড়ে বেড়াচ্ছে। তখন ওই ছেলেটিকে জিজ্ঞেস করা হলে ওই ছেলেটি জানায় যে মায়ের কাছে যে সাপটি আসে, রাতের বেলা ওই সাপটি এসেছিল, সাপটি এসে কি যেন করেছে, এরপর তার হাত ভালো হয়ে গেছে। এটা শোনার পর সবাই বেশ অবাক হয়ে যায় যে এক রাতের মধ্যে হাতটা এভাবে ভালো হয়ে গেল। তো যাই হোক, এরই মাঝে ওই সাপটি ওই ভদ্র মহিলাকে আবার স্বপ্নে দেখায় যে তুই বট গাছের গোলায় দুধ কলা দিয়ে আয়, আমাকে একটু পূজা দে। তারপর বিভিন্ন ধরনের টাকা পয়সার প্রলোভন দিতে থাকে, কিন্তু ওই মহিলা বারবারই বলে দেয় যে না, এটা কোনোভাবেই সম্ভব না, এটা আমার দ্বারা হবে না। 2007 সালের 25 নভেম্বর, যে 2007 সালের 25 নভেম্বর ওই রাতে ওই সাপটি সরাসরি ওই মহিলার কাছে যায়, ওই মহিলার সাথে কথা বলতে থাকে। কথা বলার পর সামনাসামনি একটা সাপ ফনা তুলে মানুষের মতো কথা বলছে। প্রিয় লিসেনার্স, একবার চিন্তা করুন যে কি ভয়ঙ্কর একটা ব্যাপার। কিন্তু ওই ভদ্র মহিলা, অর্থাৎ এই হারুন মল্লিকের স্ত্রী, ওই অবস্থাতেও সাফ জানিয়ে দেয় তার দ্বারা এই সাপকে পূজা দেওয়া সম্ভব না, এটা তার ধর্মের সাথে যায় না। তখন ওই সাপটি নাকি বের হয়ে যাচ্ছিল। যখন বের হয়ে যাচ্ছে তখন ওই মহিলার স্বামী হারুন মল্লিকের সামনে সাপটা পড়ে গেছে। তখন হারুন মল্লিক কি করেছেন, এলোপাথারিভাবে একটা ইট দিয়ে আঘাত করতে থাকেন। প্রথমে একটা ইট দিয়ে আঘাত করেছেন, দেখা গেল যে এই আঘাতটা সাপের মাথায় লেগেছে, সাপটা মুচড়ামুচড়ি করছে, আবার ওই ইটটা উঠিয়ে আবার ওটা দিয়ে আঘাত করেছেন। এবার একটা লাঠি নিয়ে উপর্যুপরি আঘাত করা শুরু করেছেন। এদিকে দেখা যায় যে উনি আঘাত করছেন, ভেতর থেকে ওনার স্ত্রী চিৎকার চেঁচামেচি শুরু করেছে। ইট দিয়ে মাথায় আঘাত করেছেন, ওনার স্ত্রীর মাথা ফেটে রক্ত বের হওয়া শুরু হয়েছে। লাঠি দিয়ে আঘাত করছেন, ওনার স্ত্রীর শরীরে সেই লাঠির আঘাত লাগছে এবং লাঠির আঘাতের যে চিহ্ন এটা ফুটে উঠছে। এদিকে হয় কি, ওই সাপটা মারাও যায়। হারুন মল্লিক ওই সাপটিকে মেরে পাশের বাগানে ফেলে দেয়। হারুন মল্লিক একজন দিনদার, পরহেজগার, খাঁটি ইমানদার ব্যক্তি, তাই উনি ওনার স্ত্রীর মুখে এই সাপের বিষয়টা আগেও শুনেছিলেন। এই কারণে সাপটির কথা শুনতে শুনতে উনি সাপের উপর বেশ বিরক্ত এবং ক্ষিপ্ত হয়েছিলেন, যার চূড়ান্ত ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু এইবার হলো ওই সাপটিকে হত্যা করার মাধ্যমে। রাতের বেলা, ওই রাতেই আর কি, প্রচণ্ড ভাঙচুর শুরু হয়ে যায় বাড়ির আশপাশের বাগানে। এমত অবস্থায় ওই ভদ্র মহিলার অবস্থা আশঙ্কাজনক অবস্থায় পৌঁছায়। ওই রাতে মহিলাকে বেঁধেও রাখা যায় না, তার শরীরে 50-60 জন লোকের শক্তি চলে এসেছে। যেই তার কাছে যায় তাকে ছুঁড়ে ফেলে একদম ছোটখাটো কোনো ঢিলের মতো। ওই রাতে ওই মহিলা হঠাৎ করে হুবহু সাপের মতো আচরণ শুরু করে। সাপ যেরকম ফোঁস শব্দ করতে থাকে ঠিক এইভাবে শব্দ করছে। এই দেখে
ওনার স্বামী বাড়ির পাশের একজন রাকিকে ডেকে নিয়ে আসলে সেই রাকি এসে বলে যে ভাই এটা আমার পক্ষে সম্ভব না, এটা হচ্ছে মনসার আসর, এটার চিকিৎসা, এটার ঝাড়ফুঁক করার বিদ্যা এটা সম্পূর্ণভাবে আলাদা, এটা একটা বিশেষ জ্ঞান, এটা সাধারণ ঝাড়ফুঁকের মতো না। তবে উনি একটা পরামর্শ দেন, যে করেই হোক এনাকে আটকে রাখতে হবে, অর্থাৎ ওই ভদ্র মহিলা যেন কোনোভাবেই ঘর থেকে বাইরে বের না হয়। ঘর থেকে যদি একবার বাইরে বের হয়ে যায় তাহলে তাকে আর খুঁজে পাওয়া যাবে না। তখন ঘরে সব দরজা জানালা আটকে দিয়ে দরজার বাইরে পাহারা বসানো হয় এবং দরজার বাইরে থেকে পেরেক মেরে দেওয়া হয় যাতে করে দরজা সহজে খোলা না যায়। সবচেয়ে ভয়ঙ্কর একটা ব্যাপার ঘটে যায়, তা হচ্ছে রাত তখন 2-2:30টার মতো বাজে। তখন কেউ একজন ওই বেড়ার ছিদ্র দিয়ে ভেতর দিকে তাকিয়েছে যে ঘটনাটা কি। তখন সে যেটা দেখে এটা আসলে কেউ বিশ্বাসই করতে চাইবে না। সেটা হচ্ছে ওই ঘরের মধ্যে কোনো মহিলা নাই, সেখানে ভয়ঙ্কর একটা সাপ কুণ্ডুলি পাকিয়ে শুয়ে আছে। এইটা যেইরা ওই লোকটা দেখেছে সে তো একটা চিৎকার দিয়ে উঠেছে যে আরে এটা কি, ঘরের ভিতর তো এই হারুন মোল্লার বউ নাই, বউ তো সাপ হয়ে গেছে। তখন তো ওই দরজা খোলা হয়, দরজা খোলার পর দেখে যে এই ঘটনা, চারদিকে তো ছড়িয়ে যায় যে হারুন মোল্লার বউ সাপ হয়ে গেছে। একটা মানুষ কিভাবে সাপ হয়ে যায় এই জিনিসটা দেখার জন্য বহু মানুষ ওই রাতের বেলা আসা শুরু করেছে। সবাই এসে দেখে এই ঘটনা। যেই ওই সাপটিকে দেখেছে এমন ভয় পেয়েছে, সবাই এক নজর দেখে দিক বিদিক দৌড়ানো শুরু করেছে। ঘটনার বর্ণনাকারী যে খোকন মিয়া, উনি নিজেও এই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি নিজের চোখে দেখেছেন ওই সাপটাকে একটি বড় হাঁসকে ছো মেরে গিলে ফেলেছে। সাপটি হাঁসটিকে খেয়ে পুনরায় আবার ঘরের দরজার সামনে গিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে আবার কুণ্ডুলি পাকিয়ে বসেছে। এদিকে সরাসরি সাপ রূপে হাঁস খেয়েছে। এই জিনিসটা তো আসলে খোকন চাচা নিজেও দেখেছেন, শুধু যে উনি দেখেছেন তা না, ওই বাড়ি আরও বেশ কিছু লোকজন দেখেছেন। দিনের বেলায় ঘটনা ছড়িয়ে পড়ে থানা, উপজেলা, এমনকি জেলা পর্যায়ে। অনেক লোকজন তো দেখতে আসছে। কিন্তু এর মধ্যে ঘটে আর একটা ঘটনা। অনেকেই দেখে যে ওই সাপটি অস্বাভাবিকভাবে মোচড়ানো শুরু করেছে এবং এর আকার আকৃতিও পরিবর্তন ঘটছে। একটা পর্যায়ে নাকি ওই সাপটা আবার ওই ভদ্র মহিলার রূপে ফেরত আসে। তবে তার হিংস্রতা সাপের মতোই ছিল, ফোঁসফোঁস করা, এমনকি কাঁচা হাঁস, মুরগি, মাছ ছিঁড়ে ছিঁড়ে খাওয়া কোনোটাই বাদ যায় না। আর তার যে জিহ্বাটা এটা বারবার সাপের মতো বের করার ভেতরে ঢোকায়, আর তার চোখ দিয়ে মনে হচ্ছে আগুন ঝরছে। সে যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার চেষ্টা করে, সে কিন্তু পায়ে হেঁটে যাচ্ছে না, সে সাপের মতো গড়িয়ে এঁকে বেঁকে যাওয়ার চেষ্টা করছে। সে মানুষের রূপে থাকলেও পরিপূর্ণ আচার আচরণ সাপের মতো হয়ে যায়। এক পর্যায়ে ওনাকে মোটা শিকল দিয়ে বেঁধে রাখতে হয়। ওনাকে নাকি বহু ওঝা কবিরাজ দেখানো হয়েছে, কিন্তু উনি সুস্থ হন নাই। এভাবেই চলতে থাকে প্রায় 6 মাস। এই রকম দেখা যায় কিন্তু ওনার ভিতরে এই সমস্যাটা ছিল। আর ওনার যে স্বামী হারুন মল্লিক, উনি নিজের মুখেই বলেছেন এই ঘটনাগুলো। বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ওঝা কবিরাজকে নিয়ে আসলেও ওনার স্ত্রী সুস্থ হয় না। একটা পর্যায়ে এই ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার জগন্নাথপুর এলাকার একজন হিন্দু ঠাকুর ছিলেন, যিনি 1971 সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন এই এলাকায় আসেন। এরপর থেকে এখানেই থেকে গিয়েছিলেন। তো ওনার নাম হচ্ছে দুলা ঠাকুর। এই দুলা ঠাকুরের কাছে নিয়ে গেলে উনি বলেন যে আরে এই বিদ্যা তো এত সহজ বিদ্যা না। এই বিদ্যা হিন্দু, মুসলিম বা বৌদ্ধ, খ্রিস্টানদের মধ্যে অল্প কিছু লোকজন জানে। মনসা সাপের যেই চিকিৎসা, যে ঝাড়ফুঁক, এটা কিন্তু সবাই জানে না। তো উনি একটা সহজ সমাধান দিয়ে দেন যে এত কিছু করার দরকার নাই, জাস্ট একটা কাজ করো, 80,000 টাকা বা এর থেকে বেশি টাকা দিয়ে একটা গরু কিনবা, এর কম হবে না। এটা কিনে এটাকে জবাই করে মানুষদেরকে খাইয়ে দিবা, তাহলেই ঠিক হয়ে যাবে। সত্যি তাই। এটা করার পর এই হারুন মল্লিকের স্ত্রী একদম স্বাভাবিক জীবনে ফেরত আসেন, আর কোনো সমস্যা হয়নি। তবে এই দুলা ঠাকুর উনি আরও বেশ কিছু বিষয় বলেছিলেন যেটা কিন্তু এই হারুন মল্লিক প্রকাশ করতে নিষেধ করেছেন। যদিও বা এনামুল হক আবির ভাইকে বলেছেন, তবে এটা প্রকাশ করার অনুমতি পাওয়া যায়নি। উনি বলেছেন, অর্থাৎ এই দুলা ঠাকুর যিনি, উনি বলেছিলেন যে এই যে মনসা, এই জিনগুলো এমন শক্তিশালী, আর তাদের যে কর্মকাণ্ডগুলো, এটা কিন্তু আমরা সাধারণ যে জ্ঞান, এই জ্ঞান দিয়ে চিন্তা করতে পারি না। এরা খুবই রহস্যময়। এরা যদি কারো পিছনে লাগে বংশসহ নির্বংশ করে ছাড়ে। তো হারুন সাহেব যিনি, উনি আরও বেশ কিছু কথা বলেছেন।
এটা আসলে প্রকাশ করাটা ঠিক হবে না। আমি নিজেও প্রিয় লিসেনার্স, আমি এনামুল হক আবির ভাইকে বলেছিলেন যে ভাই, মনসা সাপের এই বিষয়গুলো আসলে আমাদের পক্ষে ওভাবে প্রকাশ করার উচিত হবে না। দেখা যাচ্ছে তাদের যে গোপন জিনিসগুলো, এগুলো গোপনই থাক, এগুলো আমারও জানার দরকার। আমিও এনামুল হক আবির ভাইকে বলেছিলেন যে ভাই, এটা আমাকেও বলেন না, আপনি শুনেছেন এটা আপনার মধ্যেই রাখেন, যে জিনিস প্রকাশ করা নিষেধ সেটা নিষেধই থাক, যে জিনিস সবাই জানে আমরা সেটা বলার চেষ্টা করি। তো যাই হোক, এই যে দুলা ঠাকুর যিনি, উনি 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধ চলাকালীন এই এলাকার সাঙ্গর পাইতরা বনে আশ্রয় গ্রহণ করেন, আর ওই জঙ্গলে বসে উনি সাধনা শুরু করেন। মহান স্বাধীনতা যুদ্ধের পর ধীরে ধীরে উনি ওই এলাকার বেশ পরিচিত এক মুখ হয়ে ওঠেন, এই ঝাড়ফুঁক কবিরাজি। এই কারণে আর কি অনেক মানুষ আল্লাহর রহমতে ওনার দ্বারা উপকৃত হয়েছে। আর এনামুল হক আবির ভাইয়ের বাড়ি থেকে তার বাড়ির দূরত্ব প্রায় 1.5 কিলোমিটারের মতো। তো খাউখির ঝড়ঝৈরা তলা বা 5 পীরের দরগার ওখানে অবস্থিত প্রাচীন যে বটগাছটি রয়েছে, এই বটগাছটির গোড়ায় যে ফাঁকা স্থানটি রয়েছে, এখানে এলাকার বহু মানুষ 2টি বিশাল আকৃতির কালো সাপকে দেখেছে, যে সাপগুলোর মাথায় মুকুট রয়েছে। এলাকার অনেকের ভাষ্য যে গভীর রাতে, রাত প্রায় 3টার দিকে, এই 2টি সাপ শো শো শব্দ করে প্রায়ই এই বটগাছ থেকে শুরু করিয়ে ওখান থেকে আরও একটি দরগা বাড়ি আছে ওখানে চলাচল করে থাকে। তবে এত বড় আকৃতির সাপ দেখলেই যে কোনো মানুষের ভয়ে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। স্থানীয় বেশ কয়েকজন মুরব্বীর সাথে আলাপকালে জানা যায় যে ওই সাপ দুটিকে তারা ছোটবেলা থেকে আজ পর্যন্ত বহুবারই দেখেছেন। এই সাপ দুটি সাপের আকৃতি থেকে, মানে সাধারণ সাপের আকৃতি থেকে বেশ কয়েক গুণ বড়, আর তারা যখন চলাচল করে তারা এমনভাবে গর্জন করে মনে হচ্ছে বজ্রপাত হচ্ছে। এই সাপ দুটি রাতের নির্দিষ্ট কিছু সময় এই 5 পীরের দরগা থেকে অন্য একটি দরগা বাড়ির ঘন জঙ্গল বেষ্টিত এলাকায় চলাচল করে থাকে। এ সময় তারা আরও জানান যে এই সাপ দুটি কিন্তু খুবই শান্ত, কখনো কারো ক্ষতি করেছে এমনটা শোনা যায়নি। কেউ যদি ইচ্ছাকৃতভাবে তাদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে তাহলে তো ক্ষতি করবেই। মানুষ সাপের রূপে রূপান্তরিত হওয়া প্রসঙ্গে বিশিষ্ট রাকি হাফেজ মৌলানা রহমতুল্লাহ বলেন, এটা কিন্তু এই যে এনামুল হক আবির ভাই তার কাছ থেকে শুনেছেন আর কি, যে উনি বলেছেন যদি কাউকে মনসা আসর করে সেটা সহজে কাটানো অনেক দুরূহ ব্যাপার, আর মনসা খুবই শক্তিশালী। মানুষ সাপ হওয়া প্রসঙ্গে হাফেজ মৌলানা রহমতুল্লাহ বলেন যে মানুষ কখনো সাপ হতে পারে না, এটা আল্লাহর বিধানে নেই, তবে মনসা খুবই শক্তিশালী। এরা যদি আসর করে, নজরবন্দি করেও আসলে মানুষকে সাপের আকৃতিতে দেখাতে পারে। তো এরকম 2-1 রুগী নাকি এই হাফেজ মাওলানা রহমতুল্লাহ নিজেও দেখেছেন, চিকিৎসা করারও চেষ্টা করেছেন। মনসার সাপ সম্পর্কে একজন হিন্দু কবিরাজ যার নাম হচ্ছে নন্দকুমার ঠাকুর, উনি বলেছেন যে মনসা তাদের ধর্মে মহাসম্মানিত এবং মহাশক্তিশালী একজন দেবী, আর তার পক্ষে আসরকৃত ব্যক্তিকে সাময়িক সময়ের জন্য সাপের রূপ ধারণ করানো বা মানুষকে ওই রূপে দেখানো একটা সাধারণ বিষয়। এর থেকে আরও অনেক জটিল বিষয় নাকি এখানে রয়েছে। তো এগুলোও এনামুল হক আবির ভাইকে উনি বলেছেন, সেগুলো প্রকাশ করতেও নিষেধ করেছেন। এই ঘটনাটি এনামুল হক আবির ভাই সংগ্রহ করেছেন 2026 সালের 27শে মার্চ, এবং উনি যখন সংগ্রহ করেছেন প্রিয় লিসেনার্স, তখন কিন্তু আমাকে উনি জানিয়েছেন। উনি বলেছেন ভাই, এই ঘটনা এরকম মানুষ সাপে রূপান্তরিত হয়ে গিয়েছিল, বহু মানুষ এটা দেখেছে, এটার প্রত্যক্ষদর্শী বহু মানুষ সেখানে আছে। আর ঘটনা তো খুব বেশি দিন আগের কথা না, 2007 সালের ঘটনা। তো এখনো বহু মানুষ সেখানে রয়েছে এই ঘটনার প্রত্যক্ষদর্শী হিসাবে। তখন আমি বলি ঠিক আছে ভাই, আপনি ঘটনাটা সংগ্রহ করেন, তারপর দেখি আমরা এটা প্রচার করবো ইনশাল্লাহ, যতটুকু প্রচার করা যায়, যতটুকু গোপনীয়তা রেখে এটা উপস্থাপন করা যায় সেটাই আমরা করবো ইনশাল্লাহ। তো এরপরে আরও একটা ঘটনা রয়েছে। এই ঘটনাটা আসলে অনেক আগের, প্রায় 200 বছর আগের ঘটনা। তো সময়কাল আনুমানিক 1830 সালের আশেপাশে কোনো একটা সময় হবে আর কি। তো ওনাদের ওই এলাকায় অত্যন্ত সুপরিচিত একটি ঘটনা এটা। আব্দুল আলিম গারুলি আর তার সাপের ঘটনা নিয়ে বহু লোকগান, জারিগান প্রচারিত হয়েছে, ছোটবেলায় ক্যাসেটেও শোনা গিয়েছে। এই ঘটনার যে ঘটনাস্থল বর্তমান পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার ভোলতলিপাড়া খলিফা বাড়ির পাশে। যতটুকু জানা যায়, আব্দুল আলিম গারুলির বাড়ি ছিল তৎকালীন প্রাচীন ঝালকাঠির কোনো এক অজপাড়া গায়ে। তিনি ছিলেন এক বাবার এক সন্তান। তার বাবাও আসলে অনেক আগে মারা গিয়েছিলেন, শুধু তার মা ছিলেন। তিনি
কয়েক মাস যাবৎ সদ্য বিবাহ করা একজন পুরুষ। সবচেয়ে বড় কথা হলো তিনি ছিলেন একজন বিখ্যাত গারুলি। ওখানকার আঞ্চলিক ভাষায় সাপুড়েকে গারুলি বলা হয়। কথিত আছে যত বড় সাপই হোক আর যত বড় বিষাক্ত সাপই হোক না কেন, কোনো সাপই নাকি আব্দুল আলিম গারুলির আসলে বশীভূত হবে না, এটা চিন্তা করা যায় না, তার বশে থাকতেই হবে। ওই সময়কার দেশ বরেণ্য একজন সাপুড়ে ছিলেন তিনি। যদি কাউকে সাপে কামড় দিত, সে যত বড় সাপই হোক না কেন, অর্থাৎ যত বড় বিষাক্ত সাপই হোক না কেন, তার হাতে সব সাপের বিষ পানি হয়ে যেত। এই আব্দুল আলিম গারুলি তিনি ছিলেন একজন স্বনামধন্য ব্যক্তি। তৎকালীন উনি বিভিন্ন জেলায়, মানে বাংলাদেশের বিভিন্ন জেলায় ভ্রমণ করেছেন নৌকা চড়ে। সাপুরে নৌকার বহর নিয়ে তিনি ঘুরে বেড়াতেন বনবাদারে। তিনি একসময় তার সাপুরে নৌকার বহর নিয়ে অবস্থান নেন বর্তমান পটুয়াখালী জেলার কলাতলির ভোলতলি পাড়ায়। ওখানে কয়েকটা দিন অবস্থান করার সময় তিনি জানতে পারেন খলিফা বাড়ির পাশেই, নদীর পাশে একটা ঘন জঙ্গল বেষ্টিত একটা পরিত্যক্ত বাগান রয়েছে। ওখানে একটা সাপ আছে। সেই সাপ নাকি খুবই ভয়ঙ্কর, তার গর্জন শুনলেই নাকি কলিজা শুকিয়ে যায়। এ সময় তিনি আরও শুনতে পান এখানে যেই সাপুরেই এই সাপকে ধরতে আসছে, সেই পরের দিন সবকিছু গুটিয়ে নিয়ে পালিয়ে গেছে। কোনো সাপুরই এই সাপকে বশ করতে সক্ষম হয়নি। এই কথা শুনে তার ভেতর একটা দাম্ভিকতা এবং অহংকার কাজ করে। আমি এত বড় গারুলি, মানে সাপুরে, আর এই সামান্য সাপকে ধরতে পারবো না। এ সময় তিনি মনে মনে পণ করেন এই সাপকে আমার বশ করতেই হবে। এক পর্যায়ে তিনি বিকেলবেলায় সেই জঙ্গল বেষ্টিত বাগানটিতে যান এবং সাপের সেই জায়গাটি তিনি পরীক্ষা নিরীক্ষা করেন বেশ সময় ধরে, এবং একটি গর্ত আবিষ্কার করেন যেখানে ওই সাপটা বসবাস করত। এ সময় তিনি একটি কড়ি ছুঁড়ে মারেন গর্তের দিকে, তবে কড়িটি খুব জোরে তার দিকে ফেরত আসে। তিনি বুঝতে পারেন এটা কোনো সাধারণ সাপ না, তাই ওই দিনকার মতো তিনি ফেরত যান। ওই দিন রাতে তিনি স্বপ্নে দেখেন কেউ যেন তাকে বলছে ওই বাঁশের গোড়ায় ওই সাপকে ধরতে হলে একটা পাঠা বলি দিয়ে ওই সাপকে পূজা দিয়ে তাকে ওই সাপকে বশ করতে হবে, নতুবা ওই সাপকে ধরা সম্ভব নয়। এমন স্বপ্ন দেখে আব্দুল আলিম গারুলি খুব রাগান্বিত হন এবং ওই সাপকে ধরবে বলেই উনি পণ করে বসেন। যেইভাবে সেই কাজ, আব্দুল আলিম গারুলি পরের দিন সকালে উঠেই তিনি প্রস্তুতি নিয়েছেন সেই সাপকে ধরার। সকল প্রস্তুতি সম্পন্ন করে তিনি চলে আসেন সেই জঙ্গল বেষ্টিত বাগানের ভেতর বিশাল বাঁশঝাড়ের নিচে সাপের গর্তের কাছে। এ সময় তিনি ভালো করে চারপাশটি দেখে নিয়ে শুরু করেন তার তন্ত্রমন্ত্র। তিনি বেশ আশ্চর্য হয়ে যান, তার দীর্ঘ সাপ ধরার জীবনে এমনটা কখনোই ঘটেনি। এত তন্ত্রমন্ত্র বিদ্যা প্রয়োগ করেও যখন সাপকে বসে আনতে পারছেন না, তখন তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেন, আর সেটা হচ্ছে যে তার অর্জনকৃত যে একটা বিশেষ বিদ্যা ধুলা পড়া বা ধুল পড়া, এই ধুল পড়া নিক্ষেপ করবেন। তিনি ধীরে ধীরে সেই ধুল পড়া সাপের গর্তের দিকে ছুঁড়ে মারেন। শুরু হয় ভয়ঙ্কর তাণ্ডব। সাপের গর্ত থেকে ভয়ঙ্কর গর্জন শুরু হয়, যেন বজ্রপাত হচ্ছে। সাপের গর্তের ভেতর এ সময় তিনি এমন কিছু শব্দ শুনেছেন, উনি একটু হালকা ভয় পেয়েছেন, এটা সত্য। তবে তিনি তার বিদ্যা প্রয়োগ করতে থাকেন। এক পর্যায়ে বজ্রপাতের মতো গর্জন করতে করতে অবশেষে গর্ত থেকে বের হয়ে আসে সেই সাপ, তবে আকারে বেশ ছোট আকৃতির একটা সাপ। এই সময় তিনি কিছু বুঝে ওঠার আগেই দেখলেন সাপটি বের হয়ে মাটিতে একটা গড়াগড়ি দিয়ে বিশাল বড় প্রলয়ঙ্করী রূপ ধারণ করে এবং এক ছবলে আব্দুল আলিম গারুলিকে মুখে তুলে নিয়ে সোজা বাঁশঝাড়ে উঠে যায়। অর্থাৎ কামড় দিয়ে তাকে মুখে নিয়ে বাঁশঝাড়ের উপরে উঠে গেছে। কথিত আছে ওই সাপ নাকি 3টা বাঁশ ঝাড় পেঁচিয়ে ধরে আব্দুল আলিমকে বা আব্দুল আলিম গারুলিকে মুখে নিয়ে একেবারে বাঁশের মাথায় উঠে যায়। এদিকে আব্দুল আলিম গারুলির মায়ের মনের ভিতর কিন্তু ছটফট করতে থাকে। তিনি সবার কাছে নিজের ছেলের খোঁজ খবর করতে থাকেন, কেউ তো খোঁজ খবর দিতে পারে না। এ সময় ওই জঙ্গলের পাশে থাকা খলিফা বাড়ির একজন বৃদ্ধ মহিলা, যিনি রান্নার জ্বালানি সংগ্রহ করতে ওই বাগানে গিয়েছিলেন ডালপাড়া কুড়াতে, এক পর্যায়ে বাঁশের নিচে গেলে তিনি মাথায় টপ টপ করে ফোটায় ফোটায় পানি পড়া অনুভব করেন। পানির উৎস খোঁজ করতে গিয়ে তিনি যখন উপরের দিকে তাকিয়েছেন, তখন প্রচণ্ড ভয়ে একটা চিৎকার করেন, ওরে বাবারে মারে, এ কি হলো রে। এই সময় তিনি দেখতে পান বিশাল ভয়ঙ্কর একটি সাপ একটি মানুষকে কামড়ে ধরে বাঁশের ঝাড়ে পেঁচিয়ে আছে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে তিনি ছুটে যান বাড়ির ভেতর এবং চিৎকার চেঁচামেচি করতে থাকেন। এই সময় এই ঘটনা শুনে কেউ কেউ ছুটে যান তাদের বাড়ির পাশে অবস্থানরত সাপুরেদের নৌকায়। চিৎকার চেঁচামেচি এই ঘটনা শুনে আব্দুল আলিম গারুলের মা ও তার স্ত্রী ছুটে সেই বাগানে গিয়েছেন। আশেপাশে শত শত মানুষ কিন্তু দেখেছেন এই দৃশ্য। তবে এই সাপকে ধরার প্রস্তুতি এবং স্বপ্নে দেখা সকল বিষয়টি আব্দুল আলিম গারুলি তার মা এবং স্ত্রীকে আগে থেকে জানিয়েছিলেন যে এই সাপটিকে এইভাবে ধরতে হবে, আর না হলে কিন্তু ধরা যাবে না। এ কথা শোনার পর কিন্তু তার মা এবং স্ত্রী নিষেধ করেছিলেন যে এটায়
যেন ইনভলভ না হয় আব্দুল আলিম গারুলি। তবে বলে রাখা ভালো, আব্দুল আলিম গারুলির স্ত্রী ছিলেন বংশ পরম্পরায় একজন সাধক। তিনি আব্দুল আলিম গারুলি থেকেও অনেক বড় বিদ্যায় পারদর্শী ছিলেন, যেটা উনি কখনোই কারো কাছে প্রকাশ করেননি। কখনোই উনি স্বামীর থেকে নিজেকে বড় করার জন্য এমন কোনো কাজ করেননি যেটাতে তার স্বামীর অমর্যাদা হয়। এখন তার স্বামী এই অবস্থায় আছে, উনি কি করবেন? আব্দুল আলিম গারুলির স্ত্রী লোকদেরকে বললেন যে একজন হিন্দু ঠাকুর ডেকে আনতে এবং একটি পাঠা নিয়ে আসতে। যেভাবে সেই কাজ, সবাই মিলে পাশের মন্দির থেকে একজন পুরোহিতকে ডেকে আনেন। তিনি পূজার সমস্ত আয়োজন করেন, একটা পাঠা বলি দিয়ে পূজা শুরু করেন। কথিত আছে 6 চারি দুধ, চারি মানে অনেক বড় একটি পাত্র, তো চারি ভর্তি দুধ ও 1 চারি দুধ কলা মিশ্রণ রাখা হয়। এ সময় আব্দুল আলিম গারুলির স্ত্রী তার বিদ্যা প্রয়োগ করতে থাকেন। ধীরে ধীরে ওই সাপ আব্দুল আলিম গারুলিকে মুখে নিয়ে নিচে নেমে আসে। আব্দুল আলিম গারুলিকে মাটিতে রাখে। এ সময় দেখা যায় বিষে আব্দুল আলিম গারুলির শরীর নীল বর্ণ হয়ে গেছে। আব্দুল আলিম গারুলির স্ত্রী তার বিদ্যা প্রয়োগ করতে থাকেন। এক পর্যায়ে সাপ আব্দুল আলিম গারুলির শরীর থেকে বিষ তুলে ওই 6 চারি দুধের ভিতর ঢালতে থাকে। এক পর্যায়ে সাপ আব্দুল আলিম গারুলির শরীর থেকে বিষ তুলতে তুলতে শেষমেশ 6টা চারি ভর্তি একদম যেই দুধগুলো ছিল কালো হয়ে যায়। আব্দুল আলিম গারুলি বিষমুক্ত হয়। এক পর্যায়ে সকলে ধরাধরি করে আব্দুল আলিম গারুলিকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যায়। কথিত আছে কিছুক্ষণ পরেই সেই সাপ দুধ কলা রাখা চাইতে মুখ দিয়ে নিমিষেই সব খেয়ে ফেলে। এক পর্যায়ে আব্দুল আলিম গারুলির স্ত্রীর কাছে বশ মানে সেই সাপ। শেষে ধীরে ধীরে সাপটি গিয়ে আব্দুল আলিম গারুলির নৌকায় উঠে পড়ে। অবশেষে আব্দুল আলিম গারুলি ভয়ঙ্কর বিপদ ও মৃত্যুর মুখ থেকে ফেরত আসেন। বহু চেষ্টা ও চিকিৎসার 3 দিন পর আব্দুল আলিম গারুলির জ্ঞান ফেরত আসে এবং তিনি কিছুটা সুস্থতা বোধ করেন। যতটুকু জানা যায় ওই সাপটি মোট 7 দিন আব্দুল আলিম গারুলির নৌকায় ছিল। শেষ দিন আব্দুল আলিম গারুলি সাপটিকে বিরাট এক নদীর কিনারায় বসে বিদায় জানায়। তো এই সাপটি নৌকা থেকে নেমে নদীর চড়ায় থাকা মহিষের পাল থেকে মাঝারি আকৃতির একটি মহিষ মুখে নিয়ে নদীতে নেমে যায়। আব্দুল আলিম গারুলির নাম ছড়িয়ে পড়ে দেশ থেকে বিদেশের মাটিতে। যতটুকু জানা যায় সাপটি ছিল মনসা সাপ। এই ঘটনাটি নাকি ওই এলাকার বহু মানুষ বংশ পরম্পরায় শুনে আসছে। এটা নিয়ে কিন্তু গান রচিত হয়েছে, পালা গান, জারি গান, সারি গান, এমনকি ক্যাসেট প্লেয়ারেও কিন্তু এই গান রেকর্ড করা হয়েছে যে সাপে ধরিল রে, সাপে নিয়ে গেল রে, আব্দুল আলিম গারুলি রে, সাপে নেয় ভাই রে উড়াইয়া, এরকম আর কি। সর্বশেষ যে ঘটনাটি এটি শুনেছিলেন এনামুল হক আবির ভাই, ওনাদের যে একটা ধানি জমি আছে ওই সাইডের একজন ব্যক্তির কাছ থেকে। তার নাম হচ্ছে তোফাজ্জল বিশ্বাস। তো ঘটনার স্থলটা ওই তোফাজ্জল বিশ্বাস যিনি আর কি, তার বাড়ি থেকে 1 কিলোমিটার দূরত্বে। এই ঘটনাটি নিয়ে ইন্টারনেটে নাকি অনেক ভিডিও আছে, চাইলে যে কেউ গিয়ে বাছাই করে আসতে পারে। তো আমরা যে সর্বশেষ ঘটনাটি শুনলাম আর কি, এটা কিন্তু এই যে আমরা বললাম যে তোফাজ্জল বিশ্বাস বাড়ি থেকে 1 কিলোমিটার দূরত্বে। অনেকেই ইন্টারনেট সার্চ করে, ইউটিউব সার্চ করে কিন্তু এই ঘটনার বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারেন। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলে মনসা সাপ সম্পর্কে অনেকে অনেক কথাই বলেন। অনেকে বলেন যে এদের কিন্তু মাথা একটা না, অনেকগুলো হয়, 3 মাথা, 5 মাথা, 7 মাথা, আরও অনেক মাথা হতে পারে। এরা আসলে খুবই রহস্যময় একটা জাতি, জিনেদের মধ্যে অত্যন্ত শক্তিশালী একটা জাতি এই মনসা সাপ বা মনসা জিন। রাতের বেলা সাপকে আঘাত করার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমাদেরকে শিখিয়েছেন, কোনো সাপ যদি আমরা কেউ দেখি, সাপকে মারার আগে বলতে হবে তুমি যদি জিন হয়ে থাকো তাহলে চলে যাও। 3 বার বলার পরে যদি না যায় তাহলে বুঝতে হবে সেটা সাপ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু জানতেন যে তার উম্মতরা ভুল করে অনেক সময় জিনকে মেরে ফেলবে, আর অকারণ তো জিনকে মারা যাবে না। জিনেদের মধ্যে তো এরকম অনেকে আছে সাপের বৈশিষ্ট্যপূর্ণ। এই কারণেই কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সতর্কতা আমাদেরকে শিখিয়েছেন যে এটা কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। প্রিয় লিসেনার্স, আমাদের এই ঘটনাটা এ পর্যন্ত ছিল। গ্রামের অনেক ছেলে রয়েছে যে ছেলেরা হয়তো বয়স তাদের 15, 16 বা 17, 18, কিন্তু তাদের সাহস যেই পরিমাণের রয়েছে, এই পরিমাণ সাহস শহরে মানুষের, এমনকি শহুরে 40-50 বছর বয়সী মানুষেরও
ওই পরিমাণ সাহস নেই। এবং এই ছেলেরা যে দুর্দান্ত কর্ম সাধন করতে পারে তা শহরের মানুষের পক্ষে সাধন করা সম্ভব না। তো সে যেটা বলছে আর কি, ওই অ্যানোনিমাস পার্টিসিপেন্টেরই গ্রাম, এবং সেই গ্রামে একটা ছেলে, ওই ছেলেটার বয়স হবে আনুমানিক ওই সময়ের ঘটনা অনুযায়ী 16 বছরের চেয়ে একটু বেশি, এবং ছেলেটা অত্যন্ত কর্মঠ ছেলে। কিন্তু গ্রামের ছেলে তো বুঝতেই পারছেন যে পড়ালেখা নেই তার। তারা যেই জায়গাটা থাকতো সেটা হচ্ছে একটা চরাঞ্চল। ওই চরের মাঝখান দিয়ে রাস্তা গিয়েছে, দুই পাশে চর, এবং চর যেই জায়গাটা থেকে শুরু হয় সেই জায়গাতেই কয়েকটা গৃহস্থ ঘরের ভেতরে ওই ছেলেদের ঘর ছিল। এবং এই ছেলেটার নাম ছিল ওই রাজু বা মানে এরকম কিছু একটা। ছেলেটা অত্যন্ত কাজ করতো, কর্মঠ ছিল, যেটা বলেছি আমি। একদিন ছেলেটার কাছে খবর যায় যে তার মায়ের অবস্থা হুট করে খারাপ। সে কিন্তু খেতে খামারে কাজ করছিল। তো দৌড়ে এসে বাসায় যেয়ে দেখতে পায় যে তার মা বমি করছে, এবং ওই বমিটা হচ্ছে রক্ত আসছে সেই বমিতে। মায়ের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গেছে, এবং গ্রামের মানুষ এই ধরনের ব্যাপারগুলো দেখলে বুঝতে পারে। ওদের আবার জমি জমা সংক্রান্ত কিছু ঝামেলা ছিল, তো খুব সহজে ওরা বুঝতে পারলো যে ওদের মাকে হয়তো বান মেরেছে। এখন এটা সমাধান করার জন্য সে দৌড় দিয়ে ছুটে যায় ওই গ্রামেরই হিন্দু সম্প্রদায়ের একজন গ্রাম্য ডাক্তারের কাছে। তিনি আবার যেমন গ্রাম্য ডাক্তার, ঠিক তেমনি তিনি আবার কবিরাজি চিকিৎসা করতেন। তো কবিরাজি চিকিৎসাটা হচ্ছে যে টিপিক্যালি আমরা যেরকম দেখি যে আপনার কোনো সমস্যা হয়েছে, তারা কোনো নকশা দেয় বা তাবিজ দেয়, এই জাতীয় যে কাজটা তারা করে সেটা। তো সে যখন সেই ডাক্তারের কাছে যায়, সে গ্রাম্য ডাক্তারের কাছে, গ্রাম্য ডাক্তার তখন তার মাকে দেখতে আসে খুব দ্রুত। তার সাথে 3টা ঢালাই করার নকশা ছিল। আমি আপনাদেরকে বলি ঢালাই করার নকশা কি। এটা হচ্ছে প্রেস দিয়ে তৈরি করা একটা মানে আগে থেকেই প্রেস দিয়ে ছাপানো একটা নকশা। এটা হাতে লেখা নকশা নয়। তো এই ঢালাই 3টা নকশা নিয়ে তিনি তার খুব দ্রুত ফিরে আসেন ওই ছেলের সাথে। পানিতে মিশিয়ে ওর মাকে খাওয়ানো হলো। এবং মানে এটা আসলে কখনো হয় কি না, কোনো মানুষ নিজের চোখে না দেখলে বুঝতে পারবে না। ওর মা যে বমি করছিল তার বমি করাটা বন্ধ হয়ে যায়, কিন্তু শরীরের উপর দিয়ে যে মারাত্মক ধকল গিয়েছিল, তার নার্ভগুলো যে ফুলে উঠেছিল চেহারার আশপাশে, তখনও সেই ফুলে থাকা কন্ডিশনে তিনি কিন্তু অজ্ঞান। বমি থেমেছে, বমি থামার কিছু সময় পরে তিনি অজ্ঞান হয়ে গেছেন, মানে ক্লান্তির কারণে। এখন এই ছেলে তো নাছরবান্ধা হয়ে গেছে, সে এখন ওদের ক্ষতি করেই ছাড়বে, যে ক্ষতি করেছে তাদের পরিবারের। এখন যখন সে এই গ্রাম্য ডাক্তারের পেছনে পড়ে যায় যে একটা রাস্তা তাকে দেখাতে যে তারা ওই যে বান মেরেছে, সে এখন তাদের উল্টো বান মারতে চায়, তো গ্রাম্য ডাক্তার রাজি হয় না। তো গ্রাম্য ডাক্তারের পা সে ধরে বসে, একদিন পা ধরে বসার পরে গ্রাম্য ডাক্তার বললো যে ঠিক আছে, আমি পারবো না, তুমি আরেকজনের কাছে যাও। তো গ্রাম্য ডাক্তার যার ঠিকানা দেয় তিনি হচ্ছে তার সম্পর্কে সম্ভবত তালই, মানে গ্রাম্য ডাক্তারের তালই। তো সেই জায়গায় রাজু নামের ছেলেটা যায় কাউকে না বলে। ও আবার যে খেতে খামারে কাজ করতো, রোজ হিসেবেও কাজ করতো মানুষের খেতে খামারে, তো ওর কাছে কিছু টাকা পয়সা থাকতো। তো যাই তালইয়ের কাছে গিয়েছিল, কবিরাজ তালই, তিনি আবার বয়স্ক ব্যক্তি, তিনি রাজুর সাথে কথাবার্তা বলার পরে রাজুকে আরেকদিন আসতে বলেন। এবং রাজু যখন তাকে বলেছে তার কত টাকা পয়সা লাগবে, তখন সেই তালই বলেছিল, দেখো কাজ করবা তুমি, তোমার টাকা তুমি খরচ করিও, আমি তোমাকে শুধু রাস্তা দেখাই দেব। এখন যেদিন যেতে বলেছে রাজু আবার সেই দিনই যায়। রাজু সেদিন যাওয়ার পরে সেই তালই আর কি, তিনি তখন ওকে এই কথাটা বলল, তোমাদের গ্রামের চারদিকে 4টা জিনিস পোতা আছে, তার মধ্যে থেকে 2টা জিনিস না যদি উঠায় সে, তাহলে এখন যে সাধনা বা যেই কর্মযজ্ঞ করে সে উল্টো বান মারতে যাবে, ওইটা কাজ করবে না। যখন রাজুর মতো ছেলে জিজ্ঞেস করলো যে ওই 4টা জিনিসের ভিতরে 2টা জিনিস যে তুলতে হবে, এটা কোথায় কোথায় পাবো, তখন কিন্তু সেই তালুই ওকে বলে দেয় যে তাদের গ্রামের
কোন দিকে গেলে সে কোন কোন জিনিসটা পাবে। 4টার ভিতরে যে কোনো 2টা তাকে তুলতে হবে। রাজু কিন্তু একবারও জিজ্ঞেস করে নাই যে এটা এমন কোন সাধনা যে সাধনা করার জন্য এই 2টা জিনিস বা 3টা জিনিস উঠায় নষ্ট করতে হবে। ওর মাথায় কিন্তু এটা নাই, আর বয়সটাও তো সেরকম। ও এখন ওর মাথার মধ্যে একটা জিনিসে কাজ করছে, উল্টো বান মারবো। ওকে বলে দেওয়া হয়েছিল যে ওদের গ্রামে প্রবেশ করার পথে রাস্তাটা ডান দিক দিয়ে ঘুরে আবার বাম দিকে ঘুরেছে, আর আরেকটা রাস্তা বাম দিকে একদম সোজা চলে গেছে। এই বাম দিকে সোজা রাস্তা হচ্ছে ওদের গ্রামের রাস্তা, গ্রামের ঢোকার রাস্তা। বাম দিক দিয়ে সোজা চলে আসার পথেই হালকা আবার একটু বামের রাস্তাটা কাত হয়েছে। এই বামের রাস্তা কাত যখন হয়, এইখানে 3টা তাল গাছ রয়েছে একটা পুকুরের পাশে। এইখানে এই 3 তাল গাছের যে কোনো এক তাল গাছের মাথাতে একটা বোতল বাঁধা আছে। ওই বোতল কোনো মানুষ বাঁধে নেই, ওটা নাকি কোনো জিন বাঁধছে। এইটা রাজুকে বলে দেয় এবং আরেকটা জায়গার কথা বলে দেয়। সেই জায়গাটা হচ্ছে ওরা যে দিক দিয়ে ওই কাজ করতো, মানে চলাচলের যে দিক দিয়ে কাজ করতো, ওদিক দিয়ে আবার একটা জায়গা রয়েছে যে জায়গাটায় ওই ওয়াবদা, মানে এই যে ওয়াবদা শুনবেন আপনি, পানি উন্নয়ন বোর্ড, তো ওইখানে ওই ওয়াবদার কোনো সীমানা প্রাচীর আছে। মানুষজন বলতো ওইখানে নাকি পিলার আছে। ওইখানে পিলার না, ওইটা গ্রামের সীমানা, এই জন্য মানুষজন বলে পিলার আছে। ওইখানে গেলে সে আরেকটা বুঝতে পাবে। আরো 2 জায়গার কথা বলেছে, কিন্তু সে গিয়েছিল 2 জায়গাতে। আমি এই জন্য 2 জায়গার কথাই বলছি। সে গ্রামে ঢোকার রাস্তা দিয়ে ওদিন ওই তাল গাছে ওঠার চিন্তা ভাবনা করেছিল, কিন্তু ওঠার পরে মানে একটু পরে সে বুঝতে পারলো যে তাল গাছে ওঠার জন্য প্রস্তুতি প্রয়োজন, এমনি সম্ভব নয়। দেখুন, ছেলেটা কিন্তু একবারও জিজ্ঞেস করেনি যে সেই এই প্রোটেকশন যদি দেওয়া থাকে বা কোনো কিছু যদি ঝুলানো থাকে বা কেন ঝুলানো হয়েছে বা এগুলো ঝুলানো থেকে সরালে তারপরে কিভাবে কাজ করবে, না সে কোনো প্রশ্ন করেই নাই। এই জন্য আমরাও জানি না কেন সে রোবটের মতোই কাজগুলো করছে। তো তাল গাছে তো ওঠা সম্ভব না এবং তাকে উঠতে হবে 3টা তাল গাছে। তো সে তখন ডিসাইড করলো যে আজকে এটা না করে ওয়াবদা বোর্ডের ওইখানে যাবে সে। এখন সে ওই পানি উন্নয়ন বোর্ডের যে সীমানা প্রাচীর রয়েছে নদীর পাশ দিয়ে, ওদিকে যায়। নদীর বলতে এটা খাল আর কি, বড় লম্বা সরু খাল, নদী টাইপের খাল। তো এই জায়গা দিয়ে সে সব সময় চলাফেরা করে। এবার আজকে এখানে আসার পরে সে বুঝতে পারলো যে এই জায়গাটা মানুষ এভাবে কাট করে রেখেছে। কেন কাট করে রেখেছে বলতে, নদীর পানি যাওয়া আসা করে, এমনকি অতিরিক্ত পানি যদি জমির ভিতরে হয়ে যায় তো সেই পানি আবার দিক দিয়ে বেরিয়ে আসতে পারবে। অনেকেই বলতো যে ঠিক এই ফাঁকা জায়গার ভেতরে পিলার আছে। এই ফাঁকা জায়গাটা আনুমানিক একটা ভ্যান আর এভাবে যদি রাখেন অতখানি চড়া, মানে লম্বায় আর কি। এবার সে এখানে খুঁজতে শুরু করলো। মাটি, প্লেন মাটির ভিতরে তুই খুঁজবেন কিভাবে খুঁজবেন? তো ছেলেটার মাথার মধ্যে একটা বুদ্ধি আসলো। ওর মাথায় বুদ্ধি কিভাবে আসলো সেটা ওই ভালো জানে। ওর মনে হলো যে যদি কেউ কোনো কিছু একটা সীমানা ভিতরে রাখে এবং ওই সীমানা যদি সেখানে থাকে তাহলে নদী কিন্তু মাটি ক্ষয় করেছে। ওরা যে নদীর পাড়ের উপরে রয়েছে সেই পাড়গুলোর যদি নদীর থেকে যদি কেউ তাকায় দেখবে যে নদীর পাড়ের নিচের দিকে মাটি কিন্তু ক্ষয়ে গেছে প্রায় 1 বিঘতের মতো। ওর মাথায় এই বুদ্ধিটা আসলো যে যদি কোনো কিছু এরকম থাকে এইখানে তাহলে সেটা থাকবে ওইখানে যেদিক থেকে ক্ষয়ে গেছে। এবং আনুমানিক একটা হিসাবও করলো ছেলেটা। ও হিসাব করে বুঝতে পারলো নদীর ভেতরে 1 হাত জায়গা বা 1.5 হাত জায়গার ভেতরে জিনিস থাকার কথা। এবং এই রাজু নামের ছেলেটা ও ডুব দিতে ওস্তাদ, কিন্তু যেখানে ডুব দেবে সেখানে তো ডুব দেওয়ার দরকার নেই, সেখানে তো পানি হচ্ছে প্রায় মানে উরু সম পরিমাণ পানিটা, এখানে উরু সম পরিমাণ, মানে নদীতে নামলেই হাঁটু সমান পানি, 1 কদম দিতে দিতেই পানি আর একটু উঠে যাবে রান পর্যন্ত। এবং ওর হিসাব হচ্ছে এখানেই থাকার কথা, পায়ের নিচে থাকার কথা, নদীর ভিতরে থাকার কথা। এখন এই হাতাহাতি শুরু করে ছেলেটা, চোখ লাল হয়ে জ্বালা পোড়া করতে শুরু করেছে, ঝাপসা দেখছে রীতিমতো, কিন্তু ও হাতাতে শুরু করেছে অনেকক্ষণ, বিশ্বাস করেন অনেকক্ষণ, ঘন্টাখানেক। এই ছেলে হাতড়ে হাতড়ে পুরো শরীর ফুলিয়ে ফেলেছে, হাত ফুলিয়ে ফেলেছে, সবকিছু ফুলিয়ে ফেলেছে, কিন্তু তারপরও সে ঘন্টাখানেক পরে সে সমর্থ হয়
ওই বস্তুটা উদ্ধার করতে। ও যে হাতাহাতি করছিল, ওর মূল হিসাবটা ছিল যে মানে মানে মাটি যতটুকু ক্ষয়ে গেছে বা মাটি যতটুকু জমতে পারে, ওই জিনিস ওই হিসেবে বা ওই যোগ বিয়োগ গুণ ভাগ করে ওর মনে হচ্ছিল যে মাটির 1 হাত গভীরের ভিতরে হবে। ডুব দেয় মাটি ওঠা, ডুব দেয় মাটি ওঠা, এরকম করতে 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 ওর মনেই হচ্ছিল যে ওর হাতে একটা বোতল ঢুকবে, ওর হাতে একটা শিশি ঢুকবে, এবং মাটির খাবলা সরাচ্ছিল বারবার, মানে মাথা চুবিয়ে চুবিয়ে, আর পানি তো ময়লা হয়েই যায়। এই ছেলে ঠিকই শিশি পেয়ে যায়, বিশ্বাস করেন, মানে এটা ঘটনা আর কি লেখা। তো এই ছেলে ঠিকই শিশিটা পেয়ে যায়। এই শিশির ভিতরে কিন্তু একটা তাবিজ ঢুকানো ছিল। ও সেই শিশিটা নিয়ে নেয়। এখন সেদিন এতটাই ক্লান্ত হয়ে পড়ে যে ছেলেটার পক্ষে আর সম্ভব ছিল না তাল গাছে ওঠার, তাও 3-3টা তাল গাছ। পরের দিন সকালবেলা একদম ভোরের আলো ফুটেছে, মানে আজান দিয়েছে তখন সম্ভবত, গ্রামে তার আজান শোনা যায় না। এই ছেলে ওই ভোরের আলোটা মাত্র ফুটেছে, যেটা সন্ধ্যার মতো আলো, এই আলোতে সে রওনা দেয় এবং পুরোপুরি সূর্য উঠে যেতে যেতে সে ওই তালুইদের বাড়িতে পৌঁছে যায়। এখন তালুইকে দেখা যায় প্রথম শিশিটা, তালুই বলে যে হ্যাঁ এটাই। তো তুই পাইলি কই? তখন সে বলে যে সে ওই রকম ওইভাবে পাইলো। তখন তালুই তাকে বলে যে তোর অবশ্যই কোনো না কোনো গুণ আছে, তো যদি গুণ না থাকতো তুই এটা কোনো মতে পাইতি না। তালুই তাকে কথা বলে। তো ও আরো বেশি উত্তেজিত হয়ে পড়ে যে আমার ভেতরে তাহলে গুণ আছে অনেক, আমি এরকম কোনো কিছু খুঁজে বের করতে পারি। তো ও এক্সাইটেড হয়ে তখন আবার ওই যে গ্রামে প্রবেশ পথে যে জায়গাটা কথা বললাম যে একটু পুকুরের মতো রয়েছে, সেটা তাল গাছ, ও এখন সেখানে গেল। তাল গাছগুলোকে সে ভালো করে দেখছে, এবং এই তাল গাছগুলোকে ভালো করে অবজার্ভ করা শুরু করতে করতেই ওর নজরে আসলো যে একটা তাল গাছ প্রায় মৃতপ্রায়। ওই তাল গাছের আগায় রীতিমতো মানে ক্ষয় হয়ে যাওয়ার মতো অবস্থা, এবং তাল গাছ অনেক দুর্বল। উঠলে এই তাল গাছ ভেঙে সে পুকুরে পড়বে এবং হিতে বিপরীত হবে। বাকি 2টা তাল গাছ একদম ঠিকঠাক। এখন রাতেবেলা ওঠার কাজ তার। নিচ থেকে সে কিচ্ছু দেখে না উপরে। কথিত আছে যে এই তাল গাছগুলোর নিচ দিয়ে মানুষজন যখন যেত, মানে রাজু শুনেছে আর কি, দেখেনি, নিচ দিয়ে যখন যেত তখন তারা দেখতো যে তাল গাছের মাথায় দুজন বোন বসে আছে। 2 বুড়ি আর কি, এক বুড়ি আরেক বুড়ির মাথার উপর বাঁচত, মানুষজন এভাবে দেখতো, উপরে বসে আছে আর কি। তো তারা যখন দেখতো, গ্রামে অনেক মানুষ তো দেখে চুপচাপ চলে যেত, কিন্তু অনেকে তো ভয় পেত। যারা ভয় পেত তাদেরকে দেখে আবার ওরা হাসি ঠাট্টা তামাশা করতো, হাসি ঠাট্টা তামাশা একটু পিকনিকদের মতো কণ্ঠে। তো এই ব্যাপারে সে জানে, কিন্তু দেখেনি কোনোদিন। রাতের বেলা উঠবে সে, এখন তার মাথার মধ্যে একটাই ব্যাপার যে আমার মায়ের ক্ষতি করার সাহস করছে, ওর উপর আমি উল্টা বান মারব। এবার একটা তাল গাছে সে উঠে। তাল গাছে সে যখন উঠে মধ্যবর্তী জায়গা পার করে যখন একটু উপরের দিকে উঠলো, তার ভেতরে কেমন জানি মোচড় দিতে শুরু করলো। ওর মন বলছিল যে এই তাল গাছে নাই, আর সামনের দিকে গেলে হয়তো তাল গাছের মাথা থেকে কেউ উকি দিয়ে ওর ঘাড়ে বা ওর মাথার মধ্যে একটা কোপ মারতে পারে, এরকম একটা অনুভূতি ও টের পায়। তো মাথার মধ্যে একটা জিনিস কাজ করছে না ওর, যে তালুই বলেছে ওর ভিতরে কোনো গুণ আছে। তো এটা মনে করে না ও সসর করে নেমে আসার সময় একটু তাড়াহুড়া করার কারণে রানের কিছু অংশ ছিলে যায়, ওর রান বা উরুর কিছু অংশ ছিলে যায়। কিন্তু সেই যন্ত্রণা নিয়েও সে ওই গাছে ওঠে এবং উপরে উঠতে 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 হাঁপিয়ে যায়। কিন্তু হাঁপিয়ে যাওয়ার পরেও ও ঠিকই তাল গাছের ওই একটা অংশে যে পৌঁছায়, যে অংশে পৌঁছানোর পরে ওকে তাল গাছের ওই 3-4টা যে ডাকুয়া টাইপের জিনিস রয়েছে, তাল পাতা বড়, এটা সরাতে হবে। এগুলো অত্যন্ত ভারী হয়, তো গাছের উপরে থাকলে এটা অত্যন্ত ভারী আর কি। এগুলো সে যখন সরাতে যাবে, ও নিজের চোখে দেখতে পায় 2টা ছোট্ট বাচ্চা বুড়ি মেয়ে, 2টা ছোট্ট বাচ্চা বুড়ি মেয়ে ওর দিকে তাকিয়ে উকি দিয়ে হাসছে। ওই ছেলে উপর থেকে ধপাস করে পানিতে পড়ে। পড়ার সময় মারাত্মকভাবে ব্যথা পায়, কারণ পানিতে কিভাবে জানি পড়েছিল আল্লাহ জানান। ও মারাত্মকভাবে ব্যথা পায়। পানিতে পড়ার পরও চিৎকার করে। পরে মানুষ এসে ছেলেটাকে উদ্ধার করে। চিৎকারের কারণে আর কি মানুষ এসে ওকে উদ্ধার করে।
ও কোনো রকম টিকে ছিল, ও সাঁতার কাটতে পারছিল না, মানে ও হাতের জোরে টিকে ছিল, ওর দুইটা পা অসাড় হয়ে গিয়েছিল। পরে ছেলেটাকে সেখান থেকে উদ্ধার করা হয় এবং ওর মুখ থেকে খুব সহজ স্বীকারোক্তি বেরিয়ে আসে। মানুষজন মনে করেছিল মাছ চুরি করার জন্য ও হয়তো এরকম করেছে, কিন্তু ও সহজ স্বীকারোক্তি দিল। মানুষজন বিশ্বাস করে নাই অনেকে, কিন্তু তারপরে যখন সে তালুইকে জিজ্ঞেস করেছিল একজন ব্যক্তি, যে তখন তালুই বলেছিল যে এরকম একটা কাজ তো তিনি রাজুকে করতে বলেছিলেন, কারণ রাজু চাচ্ছিল যে ওর মার উপরে উল্টো যে জাদু করেছে সেই জাদু উল্টো ঘুরিয়ে দিতে। তো তারপরে আর কি যে ব্যাপারটা আর কি এইভাবে সমাধান হয়। এই ঘটনা সাধনা রিলেটেড এই জন্য যে ওই যে দুইটা বস্তু যে সরাতে হবে, মানে কোনো পাহারা রাখা হয়েছে, এই বস্তুগুলোকে ওইখান থেকে সরিয়ে দিতে হবে, এই ব্যাপারটা রাজুকে দিয়ে করানো হচ্ছিল। এই জন্য পরবর্তীতে রাজু যেটা তার নিজের বয়স হওয়ার পরে বুঝতে পারে যে তালই ওই গ্রামে কারোর উপরে হয়তো চালান দেওয়ার চেষ্টা করছিল বা কোনো কিছু করার চেষ্টা করছিল। দাদু মানে ওই তালই আর কি সেই কাজ করতে পারছিল না। কেন পারছিল না? কারণ ওই গ্রামের উপর একটা প্রোটেকশন ছিল। বাইরে থেকে যদি কেউ হয়তো এখানে কোনো আঘাত করে, তাহলে হয়তো ওই প্রোটেকশনের কারণে সেই আঘাতটা যে লাগবে না, এটা তালইয়ের মনে হয়েছিল। তো কোনো প্রোটেকশন তো আসলে নেই। যদি প্রোটেকশন থাকতোই তাহলে রাজুর মা আক্রান্ত হতো না কারো জাদু দ্বারা। তো ওই তালইয়েরই বুদ্ধি ছিল এটা, যে ওকে দিয়ে যদি আগে বন্ধটা সরানো যায়, তারপরে তিনি ওর জন্য কাজ করে দিত, আবার তার নিজের ইচ্ছাও সে ঠিকই করায়ত্ত করে নিত। তো এই ছিল ঘটনা। দুটা ঘটনা শেষ, আর এখন আপনারা শুনবেন আজকের পর্বের শেষ ঘটনাটা। আমাদের এই জীবনটা অনেক বিচিত্র। আমাদের এই বিচিত্র জীবনে যখন সুখ থাকে, তখন কোনো না কোনো দিক থেকে এসে দুঃখ বাধা দেয়। আবার কখনো দুঃখ তার হতাশাকে কাটিয়ে সুখের একটা কিরণ আমাদের চোখের সামনে এনে দেয়। এটা আমাদের জীবনের অংশ। আমাদের জীবন এইভাবেই চলে, চড়াই উতরাই সবসময় থাকে, কোনোদিন তার বদল হয় না। কিন্তু কিছু কিছু সত্য যখন আমরা জানতে পারি, ওই সত্য যখন আমাদের কাছে লুকানো ছিল বছরের পর বছর, মাসের পর মাস, সেই সত্য জানার পরে আর আঘাত অন্যরকম হয়। বুঝদার মানুষের জন্য সেটা অনেকটা একটা বড় ধরনের ধাক্কা। আর যে ব্যয়বুঝ, তার জন্য এটা নিউক্লিয়ার বোমের বিস্ফোরণের সমান। যে জ্ঞানী, সে সমস্ত পরিমাণ বাধা, ব্যথা, বেদনা সব নিজের ভিতরে সাপ্রেস করে রাখতে পারে, প্রকাশ করে না। আর আমাদের মধ্যে থেকে কেউ কেউ তা লুকিয়ে রাখতে পারে না, প্রকাশ করে ফেলে। মুনতাসির বিশেষ হয় না কিন্তু, তাই না, যে বাবা পানিতে ডুবে মারা গেছে, মানে এখন সে যাকে দেখে, যার ব্যাপারে জানে, সে তার বাবা না। অবিশ্বাস্য লাগে না? ভেরিফাই কি মায়ের কাছে যে জিজ্ঞেস করে করবে? সে মায়ের কাছে সেই কথা জিজ্ঞেস করা দরকার মনে করেনি। সেদিন যখন সে ঘুমিয়েছিল, সেদিন সে একটা অদ্ভুত দুঃস্বপ্ন দেখেছিল, যেন সে নিজেই তলিয়ে যাচ্ছে পানিতে। একদম নিজেকে ভারমুক্ত মনে হচ্ছে, কোনো কারণ ছাড়াই সে ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে। আস্তে আস্তে উপরে যে আলো, সে আলো কাটিয়ে একদম দানবীয় অন্ধকারে সে প্রবেশ করেছে। তারপরও সে তলদেশে পৌঁছায়নি। সামনে যে অন্ধকার, তলদেশের যে অন্ধকার, যে অন্ধকারের কোনো ব্যাখ্যা নেই, যেই অন্ধকার দানবের মতো লাগে দেখতে, সেই অন্ধকারে সে নিজেকে তলিয়ে যেতে দেখছে, তলিয়ে যাচ্ছেও। ওই যে দূরে একটু আলোর কিরণ দেখা যায়, যেন মনে হচ্ছে আকাশের তারা, কিন্তু সে পানির অতল অন্ধকারের দিকে চলিয়ে যাচ্ছে। সে তলিয়ে যাচ্ছে অতল অন্ধকারে। ওইখান থেকে কোনো মানুষ বেঁচে ফিরতে পারে? সে যখন হাত পা ছোড়াছুড়ি করছিল, ওই হাত পা ছোড়াছুড়ি করতে করতে তার ঘুম ভাঙে। অনেক সময় হয় কি, যে বিভিন্ন ধরনের কথাবার্তা আমাদের মস্তিষ্কের উপরে বিভিন্ন রকমের আসর ফেলে।
মন্তেসির কিন্তু সাধারণ কোনো কাজ করছে না, তাই না? সে কিন্তু চিল্লায়। তার কিন্তু চিল্লার শেষের সময় শুরু, আর অল্প কয়েকদিন বাকি, আর বেশি দিন না। এমন সময় শত্রু বিভিন্নভাবে আঘাত করবেই, এটা স্বাভাবিক। কিন্তু শত্রু যখন আসল কথা বলে ফেলে যে শত্রু দ্বারা নিজের আসল পিতা সে যে হত্যাকাণ্ডের শিকার হয়েছিল, এটা একটা সন্তান, সে হোক সে পুরুষ হোক সে নারী, তার মনস্তাত্ত্বিক কন্ডিশনের উপরে দুইভাবে আঘাত করবে। পুরুষের উপরে আঘাত করবে তীব্রভাবে, নারীর উপরেও আঘাত করবে তীব্রভাবে, কিন্তু দুজনের রিয়াকশন দুই রকম। নারী সেই ব্যথাটা তেমন একটা টের পাবে না, পুরুষও সেই ব্যথাটা তেমন একটা টের পাবে না। কিন্তু যত বেশি চিন্তা করবে যে আমার চোখের সামনে সারাউন্ডিং এ কি হচ্ছে, ওই চিন্তার প্রভাব পুরুষের উপরে সবচেয়ে বেশি পড়বে। পুরুষ তখন সে আরেকজনকে যদি দেখে যে না, সে এতদিন ধরে জানা আসছে যে এই লোক তার বাবা, সে সেটাকে তখন আর গ্রহণ করতে পারবে না। কিন্তু অপরন্তু একজন মেয়ে যখন এরকম কোনো সত্যর মুখোমুখি হবে, সে পূর্বের যে আসল পিতা তার প্রতি সে কোনো ধারণা তো রাখেই না, তার প্রতি সে কোনো টান অনুভব করবে না। এটা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। কমফোর্টের হিসাব বিভিন্ন রকম, এক একজনের ক্ষেত্রে এক এক রকম। আমরা মানুষ এক একজন এক এক রকম, সে পুরুষ হই বা নারী হই। আর মুনতাসির চিল্লায় যখন বসেছে, ছেলে তো আর যেমন তেমন না। সেই দেখা করেছিল সেই দিনই, ঘুম ভাঙার পরে সে দেখা করেছিল বয়োজ্যেষ্ঠদের সাথে, একজনের সাথেই। তার বাড়ি থেকে তাকে ডেকে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে তারা কথা বলছিল, এবং সে তখন বলেছিল শত্রু কি বলেছে, তার বাবার কথা। তখন সে বয়োজ্যেষ্ঠের চেহারা বদলে গিয়েছিল। বয়োজ্যেষ্ঠরাও এই ব্যাপার জানতো না যে এমন তো নয়, কিন্তু সত্য লুকিয়ে রাখাই হতো যদি শত্রু সেই সত্য প্রকাশ না করত। তখন তিনি নিজে থেকে বললেন, কথা সত্য, কিন্তু তোর এখন বাবা যে, সে কোনো দিক দিয়ে অভাব বুঝতে দেয়নি, তোদের কোনো অভাব বুঝতে দেয়নি। সব কিছু সে সব সময় একজন পিতা যেভাবে ম্যানেজ করে যাওয়ার কথা সেইভাবে সে ম্যানেজ করে গেছে। কিন্তু যে বললাম না, মুনতাসির ছেলে হিসেবে সিট্টুন্নভাবে দেখতে শুরু করবে, তার হুট করে মনে হতে লাগলো গত কিছু দিনের আচরণ বা গত মাসখানেক আগের আচরণ। কারণ এখন তো সে নিজে থেকেই একটা ডিসিশন নিয়ে ফেলেছে যে তো আমার বাবি হতে পারে না, যাকে আমি এখন আমার বাবা হিসেবে দেখছি সে তো আমার বাপি হতে পারে না। মাথার ভিতরে সেটা সেট হয়ে গেল না। সে উত্তর খুঁজতে লাগলো যে তার বাবা মারা গিয়েছিলেন কোথায়। বয়োজ্যেষ্ঠ বলেছিল কোথায়। বয়োজ্যেষ্ঠ চাইলে লুকোতে পারতো, কিন্তু লুকিয়ে লাভ নেই। যখন বাবা মারা যাওয়ার কথা সে জেনে গেছে, তাহলে বাবা কোথায় মারা গিয়েছে সেটা জানা কি কঠিন? মোটেও কঠিন না। তখন বয়োজ্যেষ্ঠ মুনতাসিরের বাবার কি হয়েছিল সেটা বলেছিল তাকে। মুনতাসিরের বাবাও কিন্তু এরকম চিল্লা পালন করছিলেন সেই সময়, কারণ তাকে চিল্লাটা পালন করতে হতোই। তাদের পরিবারের সেই সময় যে ব্যক্তির হাতে দায়িত্ব ছিল এই সমস্ত কিছু গার্ড করে রাখার জন্য, সেই ব্যক্তি আচমকা এই রোগে আক্রান্ত হয়ে মারা যান। তখন নতুন করে কর্মপদ্ধতি শুরু করতে হয়, আয়না পড়ার মাধ্যমে ডিসাইড করা হয় যার চেহারা আসবে সেই চিল্লায় নামবে। মুনতাসিরের বাবার চেহারা এসেছিল এবং তিনি চিল্লায় বসেছিলেন। তার চিল্লার ধরন একদম আলাদা ছিল। তার একদম কোনোদিন কোনো ঘটনাই ঘটেনি, কেবলমাত্র শেষ দিনই ঘটনাটা ঘটে। তিনি 40 দিন একটানা যখন চিল্লা পালন করেছিলেন, তার সাথে কোনো ঘটনাই ঘটেনি, কিন্তু তার বিশ্বাস ছিল যে তার সমস্ত কিছু আনলক হবে, সমস্ত শক্তি তিনি লাভ করবেন। আরেকদিনই তো বাকি। এবং সেই দিন তিনি বাইরে গিয়েছিলেন। তাদের জমি জমা সংক্রান্ত ব্যাপার ছিল কিছু, তার সাথে ছিল একটা ফাইল। কেউ ছিল না তার সাথে। তিনি একটা নৌকায় ছিলেন। নৌকা এমন একটা জায়গায় এসে পৌঁছায় নদীর
কোন দিক থেকে যে এক ধরনের বাতাস এসে হুট করে একটা তুফানের রূপ নিল এবং মুহূর্তের ভেতরে চক্রাকারে সে নৌকাটাকে ঘূর্ণির ভেতরে ফেলে দিল। বাতাস পানির উপরে চক্রাকারে ঘুরতে ঘুরতে একটা ঘূর্ণি রেখা তৈরি করে ফেলেছে। নৌকাটা সেই ঘূর্ণি রেখার মধ্যে পড়েও গেছে এবং নৌকাটা কাত হয়ে শেষ পর্যন্ত ডুবে যায়। নৌকার মাঝি সে লাফ দিয়েছিল, তারপরও সে সাঁতার কেটে ওই ঘূর্ণিবাগ থেকে বেরিয়ে এলো। ওই ঘূর্ণিবাগ থেকে বেরিয়ে আসতে পারেনি মুন্তাসিরের বাবা, কারণ তাকে সর্বসাকুল্যে সেই ফাইল সেভ করে রাখতে হবে। ওই ফাইলটাই আসল জমি জমা মালিক, যে তারা এই ফাইল হারিয়ে ফেললে আর কোনো প্রমাণই থাকবে না দুনিয়াতে। তো সেই ফাইলকে সে আঁকড়ে ধরে রেখেছিল, শেষ পর্যন্ত সে আঁকড়ে ধরে রেখেছিল, যতক্ষণ পর্যন্ত ইজদিগাদ, তাদের শত্রু ইজদিগাদ ওর বাবাকে তলদেশের দিকে টেনে না নিয়ে গেছে। মুন্তাসিরের বাবাকে ইজদিগাদ নদীর তলদেশ পর্যন্ত নিয়ে গেছে, যাতে সে সেইখানে মৃত্যুবরণ করে। এবং কিছু সময়ের ভেতরেই লাশ ভেসে উঠেছিল সেইখানে, এবং লাশ তখনও শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরেছিল ফাইল। মানুষ যখন মৃত্যু যন্ত্রণায় ভোগে সে কখনোই নিজের শরীরের সাথে ফাইল জড়িয়ে রাখবে না। অবশ্যই সে হাত পা ছোড়াছুড়ি করবে বাঁচার জন্য। অর্থাৎ ইজদিগাদ, সেই শত্রু, সে ওর বাবাকে জড়িয়ে ধরে রেখেছিল যাতে ওর বাবা নড়াচড়া না করতে পারে। এই বয়োজ্যেষ্ঠরা সেই সময় কিন্তু আরো কিছু কম বয়সী লোক ছিলেন, তখনও তাদের আবার বয়োজ্যেষ্ঠ ছিল। সে বয়োজ্যেষ্ঠগণ কিন্তু তখন রায় দিয়েছিলেন যেটা শত্রু ইজদিগাদের কাজ। ইজদিগাদ এই যে শত্রু তার এই পুরো পরিবারের সাথে কত জেনারেশন ধরে চলছে তা এখন পর্যন্ত মুন্তাসির জানে না, এখনো জানে না যে শত্রুতা কেন। কিন্তু ইজদিগাদ সেই পরিবারের পেছনে লেগে রয়েছে। প্রত্যেকটা পরিবার এমন একটা অবস্থার ভেতরে দিয়ে যায় যখন যে ব্যক্তি চিল্লা পালন করার পরে ইজদিগাদের মুখোমুখি হওয়ার মতো যোগ্যতা রাখে, তার চলে যাওয়ার পরে পুরো পরিবারের ভেতর থেকে কাউকে না কাউকে টেনে এনে সেই জায়গায় বসানো হবে, এটা পুরো পরিবারই জানে। এক অদ্ভুত রীতিনীতি। অনেক সময় অনেক মানুষ চিন্তা করতে পারে যে কার শত্রুতা কার উপরে এসে বর্তায়, কেন বর্তায়? কারণ আমি তো আমার এই সঠিক জীবনে কোনো কাজই করিনি এমন যে আমার এরকম একটা জিন শত্রু হয়ে যাবে, তাও ইজদিগাদ। হয় নাকি এমন? হতেই পারে, অনেক ঘটনাই তো ঘটে মানুষের জীবনে। কিন্তু মুন্তাসির যখন এই সমস্ত কথা শুনলো, শোনার পরে সে অতটুকু তো শুনলো যে তার বাবা ঘূর্ণি বাক্যের ভিতরে পড়ে গিয়েছিল, তাকে ইজদিগাদ পানির তলদেশে নিয়ে গিয়েছিল, তার মৃত্যু নিশ্চিত করেছিল সে। এই সমস্ত কথা সে শুনলো বয়োজ্যেষ্ঠ কাছ থেকে, কিন্তু এতটুকু, বেশি না। কিন্তু নিজের মাকে সে যে জিজ্ঞেস করেনি। সেই দিন বিকালে সে যখন তৈরি হচ্ছিল চিল্লার জন্য, সে শুধু চিল্লার জন্য তৈরি হচ্ছিল না, এই ছেলে লড়াইয়ের জন্য তৈরি হচ্ছিল। লড়াই, এ এক এমন লড়াই যে লড়াইয়ে একটা মানুষ কখনো কখনো 1 লক্ষের বিরুদ্ধে লড়তে পারে। এটা এমন এক ধরনের লড়াই। আর আজ মুন্তাসির সেই লড়াই করার জন্য সে তৈরি হচ্ছে তার নিজের বাবার জন্য, সেই প্রতিশোধ নেওয়ার জন্য। প্রতিশোধ নেওয়া অত্যন্ত জরুরি। প্রতিশোধ না নিলে সে সন্তান হলোই বা কোন যোগ্যতায়, যাকে সে দেখেনি পর্যন্ত, তাহার মৃত্যুর প্রতিশোধ তো নিতেই হবে। অন্তত মৃত্যুর পরে যদি কখনো সাক্ষাৎ হয় তার সাথে, সে সেদিন গর্ব করে বলতে পারবে যে আমি আপনার হত্যার প্রতিশোধ নিয়েছিলাম। ছেলে মানুষই হলেও ওযু করার সময় কিন্তু তার মাথার মধ্যে এই চিন্তাই ছিল। একটা অবাক করার মতো পরিবর্তনও কিন্তু হয়েছে এই কয়েকটা দিনে। মুন্তাসির তার মাকে যে জিজ্ঞেস করতে পারতো খুব সহজেই, তার মার হাতে তার উপায় থাকতো না তাকে সত্য বলা ছাড়া। কিন্তু ছেলে তার মাকে যে কোনো কথাই জিজ্ঞেস করেনি, অর্থাৎ ওর ভেতরে পরিবর্তন রয়েছে। এই পরিবর্তনটা যে ঘটছে খুব দ্রুত, তার পেছনে যে কারণ একটাই, ঘৃণাকে সে সরিয়ে ফেলতে পেরেছে। এখন মুখোমুখি হবে সে শত্রুর,
যখন দিগন্ত রেখার দিকে সে তাকালো, নিজের চুল আর ঘাড় মাসে করার পরে পা ধোয়ার সময় এই দিগন্ত রেখার দিকে তাকিয়ে সে অনুভব করতে লাগলো নিজের ভেতরে এক ধরনের শক্তি। আজ সে শত্রু মোকাবেলা করবে, শত্রু এসে উপস্থিত যদি হয় তার সাথে সে মোকাবেলা করবেই, করার ব্যতীত তার অন্য কোনো রাস্তা নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। চিল্লা পালন করে যাচ্ছে মুনতাসির, ঠিক আগের নিয়মে, সবসময় ঠিক যে নিয়ম ছিল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কিন্তু আজ না রয়েছে সেই মোটা মহিলা, না রয়েছে সেই নারী, তরুণীও বলা যায়, যাকে সে ভালোবাসতো। আজ তারা কেউ নেই তার আশপাশে, এমনকি তার মস্তিষ্কের ভেতরেও তারা নেই। মস্তিষ্কে শুধু একজন জায়গা অধিকার করে রেখেছে, সে হচ্ছে ইজদিগাদ। কারণ সে এখন তার তালাশে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। চিল্লার শেষ সময় চলছে, কিন্তু এখন সে আরো খুব দ্রুত বেগে নিজের ফোকাসকে এমন ভাবে টানেল ভিশনের ভিতরে নিয়ে এলো। টানেল ভিশন অর্থাৎ মানে নিজের সমস্ত দেখার ক্ষমতাকে, ওই চোখে মানে কল্পনার ভেতরে নিজের সমস্ত ক্ষমতাকে একেবারে একটা টানেল যতটুকু সাইজের হয় সেই সাইজের মধ্যে নিয়ে আসা তার দৃষ্টিসীমাকে। ওই টানেলের ভেতর থেকে সে চাচ্ছে ইজদিগাদ বেরিয়ে আসুক, অর্থাৎ সে প্রাণপণে ডাকছে ইজদিগাদকে, যাতে ইজদিগাদ সে সাড়া দেয়। কিন্তু তা এমন নয় যে ইজদিগাদে সেখানে মন্ত্র দিয়ে, তা নয়। চিল্লা পালন করা অবস্থাতেই আত্মিক শক্তির বয়ানে সেই কাজ করছিল। আত্মিক শক্তির বয়ান হচ্ছে আপনার রূহ তখন চারপাশে বয়ান ছড়িয়ে দিতে পারে। ঠিক যেভাবে আমরা বয়ান করি, বিভিন্ন কথা বলি, আপনার রূহ সেই রুহানি জগতে নিজের শক্তিকে এইভাবে বয়ান করে ছড়িয়ে দিতে পারে। তখনই সেই এন্টিটি টের পায় যে আপনি তাকে ডাকছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আচমকা এক ধরনের বিকট কান্নার শব্দ এলো। পুরুষের কান্নায়, কিন্তু অত্যন্ত বিকট, এমন বিকট কান্নার শব্দ সে কখনোই শোনেনি। ওই বিকট কান্নার শব্দটা তার পাশ থেকে হলো, বাম পাশ থেকে। এরপর মুহূর্তেই সে শুনতে পায় একজন পুরুষের ডাক। মুনতাসিরকে সে অন্য নামে ডাকছে, নামটা হচ্ছে লিটু। সে লিটু বলে বলে ডাকছিল, কিন্তু মুনতাসির সেটা বুঝতে পারছিল যে নামটা হচ্ছে তাকে উদ্দেশ্য করে ডাকা। নিজের বাবাকে সে কখনো দেখেনি, যে বাবার কথা বলা হচ্ছে তাকে দেখেনি, তার কণ্ঠও সে চিনবে না। তো সেই ব্যক্তি তখন ওকে ডাকছে। কিভাবে সে বুঝলো? কারণ সে বারবার বলছিল যে তার নৌকাটা ঘূর্ণিবাঁকের ভেতর পড়ে গেছে, যে কোনো সময় নৌকা উল্টে যেতে পারে, যে কোনো সময় নৌকা উল্টে যেতে পারে। তাকে যাতে মুনতাসির অর্থাৎ লিটু যাতে বাঁচায়, সে চিৎকার করে বলছিল, লিটু আমাকে বাঁচা, লিটু আমাকে বাঁচা, আমি কিন্তু পানির ভেতরে পড়ে যাবো, তুই আমাকে বাঁচা, আমি কিন্তু সাঁতার জানি না। এই জন্য সে সেটা বুঝতে পারছিল যে তার সাথে কথা বলছে। কিন্তু সে আর চোখ খোলেনি। চোখ এখন খোলা যাবে না। চোখ খোলার একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে। চোখ খুললেই ডিস্ট্রাকশন দেখা দিবে, অর্থাৎ দৃশ্য আপনার মস্তিষ্কে বাধা দিবে, দৃশ্য আপনার ভেতরে ভয় জাগাবে এবং সে বাধা দিবে যাতে আপনি চিল্লা পালন করতে না পারেন। মুনতাসির তখন পর্যন্ত নিজে ফোকাস ধরে রাখার চেষ্টা করে যাচ্ছিল, কারণ চিল্লার এই সময় এসে যখন মনস্তাত্ত্বিক খেলাটা আরো বেশি বৃদ্ধি পাবে, এই অবস্থায় নিজের সেই বাবা, যে বাবাকে দেখেনি, সেই স্মৃতির ভেতরে ডুবে গেল, তার হচ্ছে না। সে তো তাকে চেনে না, সেই স্মৃতি সম্পর্কে তার ধারণাই নেই। শুধুমাত্র সে মাত্র শুনেছে বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে, এবং বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে শোনা মানেই সেটার ব্যাপারে আসলে কোনো কিছু পাকাপোক্তভাবে যে সঠিক তাও ধারণা করা কঠিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সে ভাবছে শুধুমাত্র চিল্লা পালন করা অবস্থায় তার সম্পূর্ণ ফোকাস এই মুহূর্তে তার সেই পিতার ব্যাপারে, যে পিতা মারা গিয়েছেন।
যে পিতার স্মৃতি তার কাছে নেই, যে পিতা যে মারা গিয়েছে, সেই মারা যাওয়ার পেছনে আরেকজনের হাত, শত্রুর ইজদিগিদের। ইজদিগির সে এমন এক ধরনের জিন, যেই শক্তি তার ভেতরে রয়েছে, সেই শক্তির মূল সমস্যা কোথায় সেইটাও সে ভাবছে। এই ইজদিগিদের সাথে যে তাদের যে সমস্যা, শত্রুতা, এইটার ব্যাপারেও সে জানার চেষ্টা করছে তখন। কারণ সমস্ত কিছুর উত্তর মিলবে চিল্লা পালন করা অবস্থায়, কেউ এসে তাকে কোনো কিছু বলবে না। হ্যাঁ, বলে দেওয়া সহজ, কিন্তু বলে দিলে আর চিল্লার কোনো মূল্যায়ন থাকবে না। তখন কিছু ইনফরমেশন নিজেকে বের করতে হয়, এবং ঠিক সেই মুহূর্তে তার সাথে ঘটে সে আশ্চর্য ঘটনা। এই প্রথমবারের মতো সে অনুভব করে সে জাগ্রত অবস্থায় সে এমন ভাবে নিজেকে দেখছে যেটা তার পক্ষে দেখা সম্ভবই না। অর্থাৎ এই মুহূর্তে সেটা গাছের ডালে বসা, এবং একটা গাছের ডালে বসে থাকা অবস্থায় আশপাশের দিকে তাকালে যেমন সবকিছু দেখা যাবে, সে সেইভাবেই দেখছে সব। এবং সে যে জিকিরের মতো করে চিল্লা পালন করে দিচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা সে নিজের কানে সে তখন শুনতে পাচ্ছে, এমনকি সে অনুভবও করতে পারছে যে সে কিছুটা ঘরের ভেতরে রয়েছে, কিন্তু সমস্ত কিছু সে দেখতে পাচ্ছে সে এখন একটা গাছের উপরে। অর্থাৎ সে জাগ্রত অবস্থায় তার রুহের যে এলিভেশন বা এই যে যাতায়াতের পন্থাটা, এটা সে অনুভব করছে সে জাগ্রত অবস্থায়, ঘুমে নয় কিন্তু জাগ্রত অবস্থায়। এবং সেই অবস্থায় সে নিজেকে খুঁজে পেল যে সে খুব তাড়াহুড়ো করে এগিয়ে যাচ্ছে। তাড়াহুড়ো করে সে এগিয়ে যাচ্ছে কোথায়? ঠিক সেই দিকে এগিয়ে যাচ্ছে যে দিকটা হচ্ছে নৌকা, যে দিকটা হচ্ছে নদীর দিক। আসমানে আজ একদম তারা, কোনো সমস্যা নেই। সাথে যে ফাইলগুলো রয়েছে ফাইলগুলোকে লুকিয়ে রাখতে হবে। একজন সনাতনী ধর্মাবলম্বী যিনি এই ধরনের কাগজপত্রগুলো বোঝেন, জানেন, সেই ব্যক্তিকে আনা হয়েছিল এবং গোপনে কাগজপত্রগুলো দেখানো হয়েছে তাকে। এবং সেই ব্যক্তি এনশিওর করেছেন যে আপনাদের কাগজপত্র সব ঠিক। এবং সেই কাগজপত্র নিয়েই ফিরছিল মুনতাসিরের বাবা। মুনতাসির নিজের বাবার জায়গায় নিজেকে তখন দেখতে পাচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সে সব শুনতে পাচ্ছে নিজের কানে। সে যে জিকিরের মতো করে চিল্লা পালন করে যাচ্ছে, সে সেটা শুনতেও পাচ্ছে, কিন্তু আবার নিজেকে সেইভাবেই দেখছে যেন সে তার নিজের বাবার চোখ হয়ে বাবার দুনিয়াকে দেখছে। তখন তার বাবা সেই নৌকায় উঠল। সেই নৌকায় যখন চলছে তখন তার বাবার দিকে নজর যায় অনেক দূরে গাছে বসে থাকা এক পাগলাটে ধরনের টাক মাথার ইজদিগাদ, অর্থাৎ সে জিন ইজদিগাদ। তার নজর যায়, এবং যেই মুহূর্তে সে নজর দিল সেই মুহূর্তে কিন্তু মুনতাসিরের বাবা নজর টের পায়। কারণ শরীর হয় প্রকম্পিত হয়, নইলে শরীরে মানে লোমকূপগুলো দাঁড়িয়ে যায় শিহরণের কারণে। যখন তারা সেটাকে বোঝায়, যখন তারা ডিরেক্ট কমিউনিকেশন করার চেষ্টা করে, তখন এখন মুনতাসিরের বাবার সাথে তার ডিরেক্ট কমিউনিকেশন সে করতে চায় না। মুনতাসিরের বাবাকে সে আঘাত করতে চায়। এই জন্য মুনতাসিরের বাবা সে পিছু নিয়েছিল। যে তুফান সেখানে হুট করে পয়দা হয়, সে তুফান ছিল সেই ইজদিগাদ। সে চারপাশে গোল চক্কর হয়ে ঘুরছিল, এবং সে যখন ওই গোল চক্করের আকার নিয়ে সে যখন ঘুরছে, তখন পানিতে কিন্তু দৈবী গুণে অথবা দৈবী অগুণে, যেটাই হোক না কেন, দৈবী ঘটনার প্রেক্ষাপটেই কিন্তু পানিতে ওই বাতাসের কারণে কিন্তু সেই বাঁকের তৈরি হয়। সেই স্পাইরাল বাঁক, মানে যে বাঁকটা ঘুরতে থাকে, যে বাঁকে যদি কেউ পড়ে তাহলে তার থেকে তার কোনো রক্ষা নাই। সেই বাঁকে যখন তার নৌকাটা আটকে পড়ে এবং সে বেশ কয়েকবার পল্টি খাওয়ার পরে যখন নৌকা থেকে ছিটকে পড়ে যায়, চেষ্টা করেছিল সে নৌকাটাকে ধরে রাখতে। সে যখন ছিটকে পড়ে গেল, সে তলিয়ে যাচ্ছে, কিন্তু দ্রুত নয়, আস্তে ধীরে। কারণ ব্যাগ কিছুটা ফোলা ছিল, ব্যাগ ফোলা থাকার কারণে একটু হলেও ফ্লোট করা পসিবল। কিন্তু ইজদিগাদ ওর বাবাকে নিচের দিকে টেনে নামাতে শুরু করে। সে সুযোগ পেয়েছে শত্রুকে একেবারে বিনাশ করে দেওয়ার জন্য। সে সেই সুযোগকে কেন নষ্ট করবে? সে মুনতাসিরের বাবাকে ঠিকই টেনে নিয়ে যায় গভীরের দিকে,
এবং ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করে যতক্ষণ পর্যন্ত তার মৃত্যু না হয়। তার মৃত্যু হয়, মুনতাসিরের বাবার মৃত্যু হয়। সে আশপাশে যে ছোট 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 পোকামাকড়কে মাঝে মাঝে সে দেখে, সে পোকামাকড় অনেক সময় কিন্তু মানুষের মতোই আচরণ করে। তারা সে ধরনের কর্মগুলো করে, একজন আরেকজনকে ধাক্কা দেয়। এই যে পোকাগুলো, সেই পোকাগুলোকে দেখে ওই সময় ওর মনে হচ্ছিল যে ইয়াজদিগাদের সাম্রাজ্য মনে হয় এরকমই, পোকাদের দিয়ে তৈরি করা সাম্রাজ্য হয়তো। এমন এক অদ্ভুত খেয়াল তখন কিন্তু তার মাথায় আসে যে ইয়াজদিগাদ হয়তো পোকাদের তৈরি করা সাম্রাজ্যের কোনো না কোনো কেউ। এবং এই কথা কিন্তু সঠিক। এই যে মাত্র সে ইনফরমেশন পেতে শুরু করেছে, সে এটা জানতো না যে ইয়াজদিগাদ ওদের যে এই পুরো এম্পায়ারটা এরকম ছোট 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 গুবরে পোকা হোক বা বিভিন্ন ধরনের পোকা হোক, এই ধরনের পোকাদের দ্বারা তৈরি করা। অর্থাৎ তারা আয়তনে ছোট হতে পারে, মানুষের মতো সুবিশাল নয়। চিল্লা আপনাকে ইনফরমেশন দিতে শুরু করে যখন আপনি চিল্লা পালন করতে থাকবেন। মানুষ যখন চিল্লা পালন করতে থাকে তখন শুরুর দিকে সে একেবারে ডেসপারেট হয়ে পড়ে। একদিন দুদিন পরে তার সে জোশাদ থাকে না। চিল্লায় সফল হতে গেলে সেই অংশটুকু ধরে রাখতে হয়। সে অংশটুকু সে ধরে রেখে কিন্তু এখন নিজের বাবার মৃত্যুটাকে দেখতে পাচ্ছে। চিল্লা আপনাকে সেই যন্ত্রণাও দিবে, ঠিক যেই যন্ত্রণা এই মুহূর্তে মুনতাসির পাচ্ছে। কারণ সে দেখছে তার বাবা, অর্থাৎ সে নিজে তলিয়ে যাচ্ছে, নিঃশ্বাস নেওয়ার আপ্রাণ চেষ্টা করছে, অথচ নিঃশ্বাস সে নিতে পারছে না। তার বাবা সেখানে যে ডুবে মারা যাচ্ছে, তার বাবার চেহারার এক্সপ্রেশন, এই সমস্ত কিছু সে নিজের চোখে দেখতে পাচ্ছিল। অন্য অন্য সমস্ত যন্ত্রণার চাইতে নিজেকে এইভাবে পানিতে ডুবে মরতে দেখা নিজের বাবার জায়গায়, তা অত্যন্ত ভিন্ন। অবশ্য সেই ভালোবাসার যন্ত্রণাকে সে এখন আর অত বেশি অনুভব করে না। অনুভব করার অত বেশি দরকার পড়ে না তো। শত্রুর সাথে মোকাবেলা করার জন্য যখন মানসিকভাবে সে তৈরি, যখন অন্যান্য সমস্ত কিছুকে সে বাদ দিয়ে দিয়েছে, তখন আর ভয় কিসের? শত্রুর ঘাড়ে চড়ো আর শত্রুকে বিনষ্ট করে দাও, এটাই হচ্ছে যে কাজ। নিজের বাবাকে সে যখন অনুভব করলো এইভাবে, যখন তার হুঁশ ফিরে আসে, সে তখন হাঁপাতে শুরু করে। হাঁপাতে এমন ভাবে সে হাঁপাচ্ছে যেন সে শ্বাস নিতে পারছে না, সে কোনো কিছু করতে পারছে না। ইয়াজদিগাদ তার চোখের সামনে ইয়াজদিগাদ সে আসছে, যেন আজকেই এই কিছুক্ষণ আগে সেই মুনতাসিরকে পানিতে চুবিয়েছে। ওই যে নিজের বাবার রূপে যা দেখছিল তা আসলে নিজের উপরই ঘটেছিল। এটা সে জানতো না, এটা সে টের পায়নি। অবশ্য টের না পাওয়ারই কথা। সাথে সাথে শব্দ, তালি বাজার শব্দ। এই শব্দ ছিল এমন ভাবে আমরা যখন অনেক সময় ঘুম থেকে ওঠার পরে প্রচণ্ডভাবে ফ্রেশ অনুভব করি নিজেদেরকে, ঠিক ওই রকম তালির শব্দটা হওয়ার পরপরই ওই একই অনুভূতি। এই এখন পর্যন্ত যা ঘটে গেছে তা কেন জানি স্বপ্নের মতো মনে হচ্ছে, তা কেন জানি ঘোরের মতো মনে হচ্ছে, তা কেন জানি অবাস্তব মনে হচ্ছে। আবার সেই অনুভূতিগুলোও কিন্তু বিদ্যমান, সে একই অনুভূতি, সেই ব্যাপারগুলো কেমন জানি কনফিউজিং। কিন্তু কনফিউজিং ব্যাপারের চেয়ে আসল ব্যাপার কি, তালিটা মালুকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। খেয়াল রেখে সে তখনও পড়ে যাচ্ছে, কিন্তু তার আশপাশে কেউ নেই। চিল্লা পালন করা অবস্থা তার কেন জানি এখন মনে হচ্ছে যে এই যে ব্যাপারগুলো সে কিছু সময় ধরে অনুভব করছিল, এই ব্যাপারগুলো কি এরকম যে আমি 2 দিন 3 দিন পরে ঘুম থেকে উঠলাম মাত্র। স্মৃতিগুলো তখন এরকম ভাষা মনে হতে লাগলো যে 2 দিন 3 দিন পর সে হয়তো ঘুম থেকে উঠেছে। তাহলে কি এই 2 দিন 3 দিনে আমি কি চিল্লা করিনি, নাকি আমার বাধা এসে গেছে, নাকি আমাকে দিয়ে হয়নি কোনো কিছু, নাকি সব গড়বড় হয়ে গেল? অন্তরের ভেতরে এক অদ্ভুত চেতনা দাঁড়ালো যে আমি তো ভুল করে ফেলেছি,
কারণ স্মৃতিগুলো সেই রকমই, মনে হচ্ছে যেন 2-3 দিন ধরে কোনো কিছু তার মনে নেই। 2-3 দিন ধরে সে হয়তো ঘুমিয়েছিল, কারণ এই যে এখন সেই এনার্জিটা যে টের পাচ্ছে, সে এই এনার্জি তাকে এই অনুভূতি দিচ্ছে যে 2-3 দিন পরে এক ঘুম দিয়ে সে আজ উঠেছে। এখন আবার মুখের ভিতরে কেমন জানি লাগছে। মানুষ ঘুম থেকে ওঠার পরে যেরকম স্বাদ অনুভব করে নিজের মুখে, ঠিক ওরকম। এই পর্যায়ে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির আর এগুলো না, সে কনফিউজিং অবস্থা, এমন একটা অবস্থা যে স্মৃতি এলোমেলো, কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা বুঝে উঠতে পারছে না সে। কিন্তু ভেতরের থেকে তাকে এমন ভাবে বোঝানো হলো, উঠে পড়, যা হয় হবে, উঠে পড়, তোর জেলা যদি শেষও হয়ে যায় বা ভেঙেও যায় কিছু করার নেই, তুই ঘুমিয়েছিস 3-4 দিন, উঠ। সে উঠল, চিল্লাটা ভঙ্গ হলো সেই দিন। সে উঠলো, কিন্তু ঠিকই সে বেরিয়ে এলো বাইরে, এবং সে বাইরে গেট খোলার পরে আকাশের দিকে তাকালো। এখন পর্যন্ত স্মৃতিগুলো কেমন জানি অদ্ভুত, স্মৃতিগুলো কেমন জানি যা বোঝানো খুব কঠিন। সেটা ডাক শুনতে পায়, তার মায়ের ডাক। তার মা তাকে ডাক দিল বাম দিক থেকেই। এদিকে কিছুটা জঙ্গলের মতো রয়েছে। এখন মাকে দেখে সে বুঝে গেল যেটা মা না, এটা ইয়েজদিগাদ, তার আসল শত্রু। তার মা তারপরেও তাকে ডাকছে, সে সেই ডাকে সারাই দিচ্ছে না, তার দিকে তাকিয়ে রয়েছে। ওই তাকিয়ে থাকা অবস্থা মা হেঁটে তার কাছে আসলো, তাকে ধরলো, ওর হাত ধরলো মুনতাসিরের। তারপরও ওর ভেতরে কোনো পরোয়া নেই, কোনো কিছু নেই। মা ডাক দিচ্ছে, ঠাস করে একটা থাপ্পড় মারলো গালে, ছেলের হুঁশ ফেরানোর জন্য। মুনতাসিরেরও হুঁশ ফিরল, কিনা মা থাপ্পড় মারলো, তার মানে এটা ইয়েজদিগাদ না, এটা অন্য কেউ। আরে অন্য কেউ কেন, এ তো আমার মাই হবে। সে তখনও কিন্তু এই কনফিউজিং চিন্তা ভাবনা নিজের মাথার ভিতরে চালিয়ে যাচ্ছে, এবং ওইভাবেই এক ধ্যানে তাকিয়ে রয়েছে। ওই অবস্থায় সে এক এক করে দেখতে পেল সবাইকে, বয়োজ্যেষ্ঠরা এসেছেন। সে এদিক ওদিক তাকাচ্ছে। ওই যে বললাম না, ঘুম থেকে ওঠার পরে একদম নির্জীব মনে হচ্ছে নিজেকে, একদম ফ্রেশ মনে হচ্ছে, ফ্রেশ। ওইটা বুঝে উঠতে পারছে না, এমনটা হতে পারে না। ওর ভেতরে একটা অবিশ্বাস জেগে উঠলো যে এই লোকগুলো এখানে কেন। ওদিকে তারা বলছে যে আয়, আমরা জানি, আমরা সব বুঝি, আয়। আর তোর চিল্লা ভঙ্গ হয়নি, তোর চিল্লা ঠিক রয়েছে, তুই আয়, তোর চিল্লা আজকের মতো শেষ। ওর ভেতরে খটকা বাজছে না, এটা হতেই পারে না। এই পর্যায়ে তার দৃঢ় বিশ্বাস তার চিল্লা এখন পর্যন্ত জারি রয়েছে, এবং সে এখন যা দেখছে তা একদম ভুল। কারণ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, চিল্লা পালন করতে করতে এতদিনের যে অভ্যাস, সেই অভ্যাস সে বদলায়নি। সে বাইরে বেরিয়ে কারোর উদ্দেশ্যে সে কোনো কথাই এখন পর্যন্ত বলেনি। যত কিছু সে বলেছে, যত কিছু সে ভাবছে তার নিজের মস্তিষ্কের ভেতরে, কিন্তু তার ঠোঁট সেই মাসল মেমোরি মনে রেখেছে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তার ঠোঁট সেইভাবে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউড়ে যাচ্ছে। এটা যে সময় সে রিয়েলাইজ করলো, ঠিক তখন সে দেখলো যে বয়োজ্যেষ্ঠরাও কেমন অদ্ভুতভাবে তার দিকে তাকাচ্ছে। মানুষের চোখের ধরনটা কিরকম সুন্দর না? কিন্তু সেই চোখের ধরনকে যদি আপনি 4 কোণায় ভাগ করেন, 4 কোণা, তাহলে সেই চোখের ধরনটা কিরকম হবে? সেই রকম উদ্ভট লাগতে লাগলো তাদের চোখ। মায়ের দিকে তাকালো, যে মাত্র থাপ্পড় মারলো, সে মায়ের মতোই, কোনো পরিবর্তন নেই। কিন্তু হালকা ছলনা তার চেহারায় রয়েছে, যেন সে তার আসল স্বামীর কথা, অর্থাৎ প্রথম স্বামীর কথা লুকিয়ে সে বেশ মজাই পাচ্ছে, ছেলেকে বোকা বানাতে পারে, এরকম একটা ভাব তার চেহারায়। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এইবার সে মুখ দিয়ে বলে ফেললো, এবং যেই মুহূর্তে তার মাসল মেমোরি সহ তার গলা দিয়ে এখন সেই উচ্চারণটা বেরিয়ে এসলো, একটা দমকা হাওয়া বয়ে গেল চারপাশে। দমকা হাওয়া যখন বয়ে যায়, আপনি আগে একটু চোখ বন্ধ করবেন না বালুর কারণে? ওইভাবে বালুর কারণে সে চোখ বন্ধ করলো।
এবার চোখ খোলা পরে সে নিজেকে আবিষ্কার করলো, সে চিল্লাতেই বসা। ইয়েজদিগাদ এখন পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত যা হচ্ছে এই সমস্ত কিছু সে সাজিয়েছে। ওই যে ভুলভাল কথাবার্তা, মুনতাসির ভুলভাল কথাবার্তা শুনছে, ভুলভাল ঘটনা শুনছে, ভুলভাল ঘটনা বলছে, কিন্তু ওইটা একদম সত্য যে তার বাবার মতো সে নিজেকে ডুবন্ত অবস্থায় পেয়েছিল। ইয়েজদিগাদ তার চোখের সামনে বসা, শত্রু তার চোখের সামনে বসা, তার মাসাল মেমোরি ঠিক আগের মতো রয়েছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সে ইয়েজদিগাদের দিকে তাকালো। চিল্লার আর বেশি দিন বাকি নেই, চিল্লা শেষের পথে। বাবার খুনিকে নিজের চোখের সামনে সে দেখছে। দেখার বাইরে করার কিছু রয়েছে? করার আসলে কিছু নেই, কিন্তু ইয়েজদিগাদ এমন ধ্যানে তার দিকে তাকিয়ে রয়েছে, এমন এক উপায়ে যে সে কি করবে না করবে তা বোঝানোর চেষ্টা করছে। সে যেতে ভয়ঙ্কর কোনো কিছু তার সামনে নিয়ে আসবে এটাও সে বোঝাচ্ছে। আর মুনতাসির সে সমস্ত কিছুর ব্যাপারে এখন জানে, সমস্ত কিছুর ব্যাপারে সে বুঝে, এবং বুঝে বিধায় সে তৈরি। শত্রু একদম নিকটে, চাইলে তার গলা একদম চেপে ধরা যায়, তবুও সে শান্ত, তবুও সে নিজেকে শান্ত রেখেছে, কারণ চিল্লা শেষ হতে হবে। চিল্লা যখন শেষ হবে সে শত্রুর বিরুদ্ধে দাঁড়াতে পারবে। আর শত্রু এখানে এসছে এই জন্যই, চিল্লা ভঙ্গ করানোর জন্য। ওইখান থেকে ইয়েজদিগাদ বিলীন হয়ে গেল বাতাসের ভেতরে, যেন সে আলাদিনের প্রদীপের মতো চেরাগ থেকে বেরিয়ে এসেছিল, চেরাগে চলে গেছে, এরকম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সে চিল্লা পালন করেই যাচ্ছে, করেই যাচ্ছে, করেই যাচ্ছে। এই যে পরীক্ষাগুলো, এই পরীক্ষাগুলোতে সে উঠতে যাচ্ছে বারবার। কিছুটা সময়ের জন্য হলেও নিজের উপরে আল্লাহর রহমতকে সে অনুভব করতে পারে, তার হিফাজতকে সে অনুভব করতে পারে। নইলে নইলে সে কিছুক্ষণের ভিতরে বিপদে পড়তে পারত। পানিতে ডুবে যাওয়া থেকে শুরু করে যে শেষ পর্যন্ত চিল্লা ভঙ্গের যে অনুভূতি, এই সমস্ত কিছুকে সে কিভাবে ঠেকিয়েছে। যত সময় যায় ধীরে 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 মানুষ যখন চিল্লা পালন করতে থাকে, তার আত্মিক উন্নতির সাথে সাথে তার মানসিক উন্নতি হতে শুরু করে, এবং এই উন্নতির ধারা বজায় থাকে। আর বেশি দিন বাকি নেই চিল্লার। আমি চলে যাব সোহানের পাঠানো ঘটনায়। বেশ অনেক বছর আগের কথা, ৭৮ বা ৮০ সালের এর মাঝের কোন একটা সময়কার ঘটনা নাকি এটা। সেই সময় ঘটনাটি ঘটেছিল বগুড়া জেলার কোনো একটি গ্রামের ঘটনা। তো সেখানে একজন মানুষ বাস করতো যার নাম ছিল সহুর আলী। তো সহুর আলী পেশায় ছিলেন একজন ব্যবসায়ী। ব্যবসায়ী বলতে তার গ্রামে তার একটা দোকান ছিল। তো সেই দোকানে তিনি অনেক নানা রকম পণ্য বিক্রি করতেন। এছাড়াও তার যে কৃষি পণ্য বা ইত্যাদি ইত্যাদি এসব বিক্রি করার জন্য তিনি মাসে 2 বার গ্রামের হাটে যেতেন। তো হাট বসতই 2 বার মাসে। তো সেটা গ্রাম থেকে বেশ খানিকটা দূরে, নদীর পাড়ে, অনেক দূর যেতে হয় সেখানে। তো যেদিন তিনি ওখানে যেতেন হাটে, সেদিন তিনি আর ফিরে আসতেন না। ওই হাটে বেচাকেনা করে সেখানকারই কাছে অনেক ব্যবসায়ী ছিল, তারা ওখানে থাকতো একটা জায়গায়। তো ওখানে থেকে যেতেন, পরদিন তিনি আসতেন। আর রাতের বেলা কেউ আসতে চাইতেন না, এর একটা কারণও আছে। এই রাস্তাটা বেশ নীরব নিথর হয়ে যায় রাতের বেলা। একটা ভয় থাকে যে এখানে যদি ডাকাত টাকাত পড়ে, এটা একটা ভয় থাকে। আর এছাড়াও তাদের ওই রাস্তায় ফিরে আসার রাস্তায় একটা জায়গা আছে, সেখানে 3টা শিমুল গাছ আছে, এবং এই শিমুল গাছ অনেক পুরনো, এবং এগুলোর নাকি অনেক দুর্নাম আছে এই সব জিনিস, অতিলৌকিক ব্যাপার নিয়ে। মানুষ বলে ওখানে উপরি জিনিস আছে। তো 3টা গাছ এমনভাবে বিন্যাস করা, মনে হয় ট্রায়াঙ্গুলার একটা শেপে সেটা আছে, এবং মাঝখানে বেশ ঝাঁকড়া ওখানে গাছপালা আছে। মানুষজন ভয় পায় ওখানে গেলে। এমনও আছে যে অনেকে বলছে যে কাউকে টেনে নিয়ে গেছে, টেনে নিয়ে উল্টা করে ঝুলায় রাখছে, এরকম শোনা যায়।
তো যাই হোক, ওই জিনিসটারও ভয় আছে, এই জন্য মানুষ আর ব্যাক করে না, যারাই ব্যবসা করে ওই ও থেকে যায়। তো শহুর আলীও এই কাজ করতেন। তিনি যখন যেতেন সারাদিন বেচাকেনা করে তার যা আয় হতো এবং যা পণ্য বেঁচে যেত সেগুলো পারলে খুব দ্রুত ছেড়ে দিতেন শেষের দিকে, আর না পারলে সেগুলো সহ তিনি চলে যেতেন সেই ব্যবসায়ীদের থাকার জায়গায়, যারা এখানে হাটে পার্টিসিপেট করছে তারা ওখানে থাকতো, তিনিও ওখানে রাত কাটায় পরদিন চলে আসতেন। তো শহুর আলীর পরিবারে মানুষ কিন্তু মাত্র 2 জন, শহুর আলী এবং তার স্ত্রী, বেশ ছিমছাম 2 জন মানুষ। তখন পর্যন্ত তাদের পরিবার বড় হয়নি, তাদের সন্তানাদি নাই। তো তাদের গরু ছাগল আছে, এগুলোকে তাদের গোছায় রাখতে হয়, বেশ কষ্ট হয় 2 জনের ম্যানেজ করতে। তো একবার হাটবারের জন্য শহুর আলী তৈরি হয়েছেন, পরের দিন তিনি যাবেন হাটে, তার যা যা বিক্রি করার জন্য গোছানো সেগুলো গোছায় টোছায় রেডি করছেন, পোটলা বাঁধছেন, তিনি নিয়ে যাবেন। তো এর মধ্যে তার শ্যালক আসলো তাদের বাড়িতে সন্ধ্যার পরে, এসে বললেন যে তার বাবা খুব অসুস্থ, এবং তার মানে শহুর আলীর শ্বশুর, এবং তার স্ত্রী এবং তাকে যেতে বলছেন। তো শহুর আলীর মুখ কালো হয়ে গেল, তিনি চিন্তা করতেছেন যে কিভাবে যাব, এবং হাটে যাওয়া তার খুব জরুরি, কারণ তার যেই জিনিসপত্র তিনি যাবেন হাটে নিয়ে সেগুলো মানে খুব বেশি রাখা যাবে না। তো তিনি তার শ্যালককে বললেন যে এক কাজ করো, তুমি কালকে সকালে 10টা-11টার দিকে তোমার বোনকে নিয়ে চলে যাও তোমাদের বাড়িতে, আর আমি হাটে যাই, হাটে গিয়ে আমি আবার সন্ধ্যার পরে চলে আসবো, হাটে আর থাকবো না ওইখানে, আমি চলে আসবো, এসে রাতে বাসাটা পাহারা দিব, সকালে যে তোমাদের বাড়ি গেলাম, তোমার বোনকে নিয়ে পরে চলে আসলাম। তো এরকম কিছু করবো আর কি। তো শ্যালক বললো আচ্ছা ঠিক আছে। তো শহুর আলী ওইভাবেই করলেন, তিনি ওই দিন রাতের বেলা থাকলেন, থেকে সকালে তিনি বের হয়ে গেলেন হাটের উদ্দেশ্যে। তো তিনি যাচ্ছেন, তখন তো দিনের বেলা, সুন্দর হাঁটতে 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 এক সময় তিনি ওই যে রাস্তার মধ্যে গরুর গাড়ি পেলেন, সেটাতে উঠে অনেকখানি পথ কভার করলেন, তারপর তিনি চলে গেলেন সোজা হাটে। তো হাটে গিয়ে তার মতো তিনি শুরু করলেন বেচা কেনা, এবং মোটামুটি ভালোই তার সময় কাটতেছিল, এবং কাটতে কাটতে সন্ধ্যা হয়ে গেল। তো শেষে বেশ খানিকটা তার জিনিসপত্র রয়ে গেছিল বলে বিক্রি হচ্ছিল না, এবং হাট আস্তে আস্তে ক্লোজিং হয়ে যাচ্ছে। তো ওই সময় কিন্তু বিদ্যুতের চল ছিল না, গ্রামের ওই জায়গায় একেবারে বিদ্যুতের চল ছিল না, হাটে হ্যাজাক লাইট জ্বলতো আর হ্যারিকেন জ্বলতো। তো শহুর আলী নিয়ে গিয়েছিলেন হ্যারিকেন, সেই হ্যারিকেনের আলোতে খুব বেশি দেখাও যাচ্ছে না। তো এরকম সন্ধ্যার পর আস্তে আস্তে দেখা যাচ্ছে এরকম করতে করতে 8টা-9টা বেজে গেল। তো শহুর আলী আর তার কিছু পণ্য শেষ করতে পারলো না। তো তিনি চিন্তা করলেন যে না, এখন আসলে আমি যে রওনা না দিই বাড়ির দিকে, তাহলে মানে এমনি তো রাত, এই রাস্তা দিয়ে কেউ যায় না ভয়ে, তো আরও অবস্থা খারাপ হবে। তো তিনি আর কি করবেন, ওই টুকিটাকি যা ছিল তার জিনিসপত্র সেগুলো গোছায় নিলেন। তো সেগুলো নিয়ে তিনি হাঁটা ধরলেন বাড়ির পথে। তো তার কাছে ওই পাকা আম ছিল আর কি, সেই আমগুলাকে তিনি এরকম পুটলার মধ্যে বেঁধে যাচ্ছেন রাস্তা দিয়ে। তো তিনি যখন চলে আসছেন তখন আরও 2-1জন ওইখানে তার সাথে ব্যবসায়ীরা ছিলেন, তারা জিজ্ঞেস করছেন কি বাড়ি যাবা রাত্রেবেলা? বলে যে হ্যাঁ। থেকে যেতে এখানে, এই রাত্রেবেলা ওখানে যাওয়ার দরকার আছে, রাস্তা তো ভালো না। তো শহুর আলী বললেন যে না, আমার কাজ আছে, বাড়িতে কেউ নাই, বাসা আজকে খালি, রাত্রে থাকতে হবে বাড়িতে। বলে আচ্ছা ঠিক আছে। তো শহুর আলী যাচ্ছেন, তার পোটলা ভর্তি তার যে পাকা আমগুলা সেগুলো নিয়ে তিনি রওনা দিলেন, হাতে হারিকেন, যাচ্ছেন বাড়ির দিকে। তো রাস্তা দিয়ে যে যাচ্ছেন, যে খারাপ লাগতেছে না তার কাছে, সুন্দর বাতাস, ফসলের মাঠ দুলতেছে, আকাশে চাঁদ উঠছে, সুন্দর লাগতেছে। তিনি চিন্তা করলেন এরকম হাঁটতে হাঁটতে হয়তো আমি ঘন্টা 2-1-এর মধ্যে বাড়ি পৌঁছায় যাব, অসুবিধা হবে না। এই রাতে তার কোনো মানে কিছু পাওয়ার চিন্তা নাই, গরুর গাড়ি কিছুই চলে না রাতের বেলা, এরকম সময় সব ঘুমায় গেছে। তিনি হেঁটে যাচ্ছেন, ঝিঝি পোকার ডাক শুনতেছেন, বেশ অন্যরকম, চাঁদ অনেক সময় মেঘে ঢেকে যাচ্ছে, এরকম অবস্থা। তো হাঁটতে হাঁটতে তিনি এক সময় চলে আসছেন সেই যে শিমুল গাছের কাছে। ওই জায়গাটা নিয়ে অনেক বদনাম আছে, মানুষজন ভয় পায়, আগে যেটা বলছি, অনেকে বলছে যেরকম টেনে নিয়ে যায়, ভিতরে নিয়ে ঝুলায় রাখছে এরকম। তো তিনি শিমুল গাছের ওখান দিয়ে আসতেই তার কাছে বেশ ভয় লাগা শুরু করলো, কারণ রাস্তাটা এরকম করে বাঁক নিয়ে গেছে, 2 পাশে ফসলের মাঠ, এবং রাস্তার 2 পাশে ওই ঘাসগুলো অনেক বড় বড়, এবং আগাছার একটা জঙ্গলের মতো হয়ে গেছে। আর ওই যেখানে ওই একটা ছোট্ট এরকম গোল জায়গা নিয়ে ঘুরে গেছে, একটা জংলা জায়গা, মানে ওখানে গাছপালা, তার পাশে 3টা শিমুল গাছ, এর একটার থেকে আবার ডাল বের হয়ে আছে এদিকে। ওই জায়গায় মানুষজন কোনো মানে পরিষ্কার পরিচ্ছন্ন কিছুই করতে যায় না, ওইটা মনে একটা জঙ্গল হয়ে গেছে রীতিমতো, ওই শিমুল গাছের মাঝখানের অংশটা। তো দিনের বেলা এতটা খেয়াল করা হয় না, এখন রাতের বেলা বেশ ভয় লাগতেছে, এবং একা যে ওইখানে শহুর আলীর কাছে বেশ ভয় লাগতেছে, সেই তার হাঁটার গতিটাই কমে গেছে ওই জায়গা দেখে। তো এই সময় সে হঠাৎ করে মনে হলো যে ওখানে শব্দ পাচ্ছে, মানে ওখানে মানুষজন কথা বলতেছে। তো শহুর আলীর একটা ভয় লাগলো যে আবার ডাকাত নাকি, অনেক সময় ডাকাত থাকে, এই ডাকাতেরও ভয় থাকে। তো সে খুব মানে ভয় পেয়ে সন্তর্পণে চলা শুরু করলো, চিন্তা করতেছে যে ডাকাত হলেও তো তারে দেখলে ধরবে, কারণ সে তো ওখানে হাটের থেকে আসতেছে ব্যবসা বাণিজ্য করে, আর যদি ধরে তখন দেখা যাবে টাকা পয়সা তো নিবে মারধরও করবে, এরকম আছে। আবার যদি কাউকে কিছু করেও ফেলে সেটা একটা ব্যাপার। তো
তো এই ভয়ে সৌর আলী খুব সন্তর্পণে আস্তে আস্তে আসতেছে এবং সে চিন্তা করতেছে যে যদি মানে চারটা মেঘে রেগে যেত সবচেয়ে ভালো হতো। মানুষের কণ্ঠ শুনে একদিক দিয়ে ভালো লাগছিল যে মানে অতি প্রাকৃত জিনিস থেকে একটু রক্ষা পাওয়া এরকম, কিন্তু মানুষের কণ্ঠ শুনে ভয় পাচ্ছে যদি আসলে ডাকাত হয়। তো সে আস্তে করে তার হারিকেনটা উঁচা করলো, করে সে হারিকেনের আলোটা একদম ডিম করে দিল, মানে একদম না দেখা গেলে তো কেমন লাগে। তারপর সে আস্তে আস্তে যাওয়া শুরু করলো দিক দিয়ে। তো যাচ্ছে আর বাঁয়ে তাকাচ্ছে। একটু আগে শুনছে এখানে অনেক কথাবার্তা মানুষের, তো দেখতেছে যে এখন আপছা 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 কথা আসতেছে, হঠাৎ করে কারো মানে কণ্ঠ, তো বুঝতেছে এখানে মানুষ আছে। তো হাঁটতে হাঁটতে সে যখন নাকি এই শিমুল গাছগুলোর মাঝখানে যে রাস্তা সেখানে চলে আসলো, সে দেখতেছে কোনো শব্দ নাই। হঠাৎ করে মনে হলো ভোজবাদির মতো সব শব্দ বন্ধ হয়ে গেছে, কিচ্ছু নাই, মানে একদম নীরব, এই ঝিঝি পোকার ডাক। তো এটাতে সোহরাল আরো ভয় পেয়েছে, মনে করছে আসলে কি ডাকাত নাকি, তাকে দেখে ফেলছে নাকি। এটা চিন্তা করতে করতে সামনে যাচ্ছে, তো দেখলো একটা মানুষ বসে আছে রাস্তার পাশে, এরকম করে মাথার নিচু করে, তার মাথার মধ্যে একটা গামছার মতো পেঁচানো। তো সে চিন্তা করলো এটা কে। খুব ভয়ে ভয়ে সোহর আলী হাঁটতে হাঁটতে কাছে গেল, তো দেখলো যে তাকে দেখে লোকটা উঠে দাঁড়াইছে, উঠে দাঁড়ায় হাঁটা ধরছে সামনে, মানে তার দিকে ফিরেও নাই, রাস্তার দিকে হাঁটা ধরছে। তো সৌর আলী বেশ অবাক হয়ে গেল যে এই লোকটা কে, তার মানে উদ্দেশ্য কি। সেভাবে বসে থাকলো, তারপর উঠে হাঁটা দিল, এবং একা, আশেপাশে কেউ নাই, তো বসেই বা ছিল কেন এই জায়গাটা, কেমন একটা অবস্থা। তো হেঁটে যাচ্ছে, সৌর আলী দেখলো যেদিকে হেঁটে যাচ্ছে তাদের গ্রামের দিকেই হেঁটে যাচ্ছে রাস্তায়। তো সৌর আলী ভাবলো যে যাক, যদি একা মানুষ হয়ে থাকে, সে হাঁটতেছে, এমনও তো হতে পারে যে লোকটা একটু মানে আর কি সবার সাথে মেলামেশা করে না বা অভ্যস্ত না, সে হয়তো এখানে এসে ভয় পাইছিল, বসেছিল, তো আমাকে দেখে মনে করছে যে আরেকজন মানুষ আছে, হয়তো আমার সাথে কথাবার্তা বলতে চায় না, হতে পারে না ব্যবসায়ী, সে হয়তো মনে করছে যে মানে আমি আবার কে, হয়তো সে আমাকে দেখে এইভাবে চিন্তা করছে, এর জন্য হাঁটা দিছে, যাক আমি হাঁটতে থাকি আমার মতো। তো সৌর আলীও আর কিছু না বলে হাঁটছে, সে দেখতেছে লোকটা তার সামনে সামনে হাঁটতেছে। তো অনেক দূর হেঁটে গেছে, তো সৌর আলী হঠাৎ করে জিজ্ঞেস করলো, যখন দেখলো যে একা কেউ নাই, বুঝলো যখন ডাকাত টাকাত না, তো সে বললো যে ভাই, এই যে ভাই, কই যাইতেছেন। তো লোকটা বলতেছে বাড়ি যাইতেছি। তো বাড়ি কই। তো লোকটা একটা জায়গার নাম বললো। তো সৌর আলী অবাক হইলো যে ওই জায়গায় তো বাড়ি ঘর নাই, এক সময় ওখানে নদী ছিল, মানে গ্রামের মতো ছিল, ওগুলো ভেঙে গেছে নদীতে। তো যেই জায়গার নাম লোকটা বলছে ওই জায়গায় কিন্তু এখন কিছু নাই, নদীতে ভেঙে নিয়ে গেছে ওই জায়গায়। তো সৌর আলী মনে করলো লোকটার মনে আদি বাড়ি ওইখানে ছিল। তো সে বললো কি আগে বাড়ি আসিল, আদি বাড়ি আসিল এনে, এখন তো কিছু নাই। তো লোকটা কোনো উত্তর দিচ্ছে না। তো সৌর আলী বললো অনে বাড়ি কই। তো লোকটা বলতেছে ওহে নেই বাড়ি। সৌর আলী বললো কই, ওখানে তো কেউ থাকে না, ওখানে তো নদী, ওখানেই থাকে। তো এই বলার পর সৌর আলী একটু অবাক হলো যে কি বলে এই লোক। তো লোকটা হেঁটে হেঁটে যাচ্ছে, সৌর আলী তাকে ফলো করেই যাচ্ছে। তো এক পর্যায়ে যে লোকটা থেমে দাঁড়ায় ঘুরলো তার দিকে, মাথা ঘুরাইলো। তো সৌর আলী অবাক হয়ে দেখলো চাঁদের আলো পড়ছে, এবং সে কিন্তু এখন হারিকেনটা একটু বাড়াই দিয়েছিল সৌর আলী, হারিকেনের একটু আলো আছে। দেখতেছে যে লোকটা ঘুরে তার দিকে দাঁড়াইছে কোনো কারণ ছাড়া, বিশাল একটা চেহারা চাঁদের আলোতে দেখতেছে। এবং সবচেয়ে আশ্চর্য জিনিস, লোকটার মানে এটাই খুব আশ্চর্য জিনিস একটা, যে লোকটার মুখটা বাঁকা, মানে একদিকে বাঁকানো এরকম, মানে কেমন জানি মনে হয় বেঁকে গেছে মুখটা এরকম। তো সৌর আলী ভাবলো যে হতে পারে কোনো অসুখ বিসুখ এরকম বাঁকছে নাকি, কে জানে। তো সৌর আলী হেঁটে আরো সামনে চলে আসছে, এসে বলে কি যে ভাই কিছু কইবেন। তারপর লোকটা কি জানি বলার চেষ্টা করলো মুখটা ই করে, তো বাঁকা মুখ দিয়ে। সৌর আলী বললো যে আপনার মুখ কি বাঁকা, কি মানে কোনো সমস্যা হয়েছে মুখে। লোকটাকে আমার মুখ বাঁকা না, মানে এই যে মুখ বাঁকা না যে বললো, বেশ নাকি ভাবে কেমন জানি মুখটা ঘুরায় বললো আর কি, কথাটা মানে ঠিক মতোই হলো না। তো সৌর আলী বললো যে হ্যাঁ বাঁকাই তো, আপনার মুখ তো বাঁকা দেখা যায় দেখি, বলে আরো সামনে আসছে। আসার পর দেখ লোকটার মুখ বেশ বাঁকা, এবং লোকটা বললো তোর এই আইসকা, মানে এমন ভাবে বললো যে কণ্ঠটা কেমন জানি ভয়ঙ্কর হয়ে গেল। সৌর আলী দেখলো যে লোকটার মুখটা বাঁকা, তো আরো বেঁকে গেল কেমন জানি, এবং এসে সৌর আলীর উপর ঝাঁপায় পড়লো। সৌর উপর যখন ঝাঁপায় পড়ছে সৌর আলী তখন আর কোনো মানুষ দেখতেছে না, দেখতেছে একটা কালচে অবয়বের উপর, তার উপর মানে চেপে বসছে, তাকে মানে একদম চেপে ওখানে শেষ করে দিতে চাইতেছে, মাটির সাথে চেপে ধরছে, গলা টিপে ধরছে হাত দিয়ে। সৌর আলীর বস্তা পড়ে গেছে এক পাশে, হারিকেন পড়ে গেছে এক পাশে। সৌর আলী অনেক ছটফট করতেছে ছোটার জন্য, দেখলো প্রচন্ড শক্তি মানুষের, সে মানে সৌর আলীর সুবিধাই করতে পারতেছে না। আর সে দেখতেছে লোকটা ওই বাঁকা মুখ দিয়ে হাসতেছে। তারপরে সৌর আলীকে একটা চড় কষলো, প্রচন্ড জোরে চড় মারলো লোকটা। চড়ের চোটে সৌর আলীর মন হলো যে তার মানে পৃথিবী মানে ঘুরে গেছে, তার মুখের দিকে মন হলো যে ব্যথায় একদম মানে হয়ে গেল। তো সে এটা সহ্য করতে পারতেছে না। সৌর আলী ওই অবস্থায় মনে মনে দোয়া পড়ার চেষ্টা করলো, আর সে দেখতেছে যে ওই লোকটা তার বুকের উপর বসে হাসতেছে,
তার চেহারাটা বিকৃত হয়ে গেছে, অন্যরকম হয়ে গেছে, মানে স্বাভাবিক মানুষের মতো না। চোখের জায়গায় সে কিছু দেখতেছে না, দেখতেছে সাদা শুধু, মানে মণি চোখের মণি নাই। তো সৌর আলী এই পর্যায়ে প্রচণ্ড ব্যথা মুখে, এই অবস্থায় তিনি দোয়া পড়া শুরু করলেন খুব। তো দোয়া পড়তে পড়তে তিনি একটা সম্পূর্ণ দোয়া পড়লেন আর কি। পড়ার সাথে সাথে দেখলো যে লোকটা তাকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়াইছে, উঠে দাঁড়ায় কেমন জানি করতেছে। তো সৌর আলী ছেড়ে দৌড় দিলেন ওখান থেকে, মানে তার প্রাণপণ যতটুকু তিনি তার সামর্থ্য ছিল শরীরের, উড়ে যাচ্ছেন তিনি প্রায়। তো উড়ে তিনি দেখলেন যে তিনি ওই লোকটা মনে হচ্ছে যে এক একটা ডিস্টেন্স কভার করে করে তার কাছে চলে আসতেছে, অ্যাজ ইফ সে বাতাসে উড়ে আসতেছে এরকম। তো সৌর আলী নেমে গেলেন ওই রাস্তার থেকে নেমে ক্ষেতের মধ্যে দৌড়ালেন। আর এইভাবে দৌড়াইতে মনে হলো যে তার মা তাকে ছোটবেলায় বলতো যে ভয় পাইলে 3 কুল পড়বি। তো সে ওই অবস্থায় প্রচণ্ড ব্যথা, তার চোয়াল মনে হচ্ছে ভেঙে গেছে। সে অনেক কষ্টে তিনি দোয়া পড়া শুরু করলেন, ওই সূরা পড়া শুরু করলেন। তো ওই 3টা সূরা যখন তিনি পড়ছেন, পড়ার পর তার মনে হলো গাটা একটা ঝাড়া দিয়ে উঠলো, মনে হলো যে একটা মানে ইলেকট্রিক শকের মধ্যে ঝাড়া দিল। ঝাড়া দেওয়ার পর তিনি মনে করলেন যে হঠাৎ করে তার কাছে মনে হচ্ছে যে না, তার সামনে আর সমস্যা নাই বা পিছনেও সমস্যা নাই। তো তিনি পিছন ফিরে দেখলেন যে কিছু দেখা যাচ্ছে না। তো তিনি দৌড়াচ্ছেন, মানে ওই অবস্থায় থামেন নাই। দৌড়াইতে তার হাতের ব্যাগ ট্যাগ সব চলে গেছে, হারিকেন টারিকেন নাই। দৌড়াইতে তিনি এক পর্যায়ে দেখলেন যে তিনি চলে আসছেন নদীর একটা সংকীর্ণ জায়গা। এটা সাঁতরায় পার হতে পারলে তিনি তার মানে বাড়ি, ওইতে বুঝতে পারছেন এখান থেকে কত দূর তার বাড়ি, বেশি দূর না। তো ওই জায়গায় এসে তিনি পাড়ে দাঁড়াইলেন। তখন দেখলেন যে ওই যে মানুষটা আবারও কাছে আসতেছে। তো এইবার মনে হচ্ছে যে তার চেহারা আরও রাগম্বিত। তো সৌর আলী ওই দোয়া সূরা পড়তে পানিতে লাফায় পড়লেন, কোনো মতে হাঁচড়ে পাঁচড়ে সাঁতরায় উঠলেন ওই পাশে। ওঠার পর তিনি দেখতেছেন যে ওই মানুষটা নদীর ওই পারে দাঁড়ায় আছে, সে আর নদী ক্রস করতে পারলো না। সৌর আলী দৌড়াইতে মানে তার তখন আর সেন্স নাই। সে তাদের বাড়িতে চলে আসলেন। বাড়ি তো ফাঁকা, বাড়িতে কেউ নাই। তো তিনি এসে তার বাড়ির যে মূল যে ফটকের কাছে পড়ে গেলেন, পড়ে গিয়ে জ্ঞান হারায় ফেললেন। তো সৌর আলী ওইভাবে পড়েছিল, তার আর কিছু খেয়াল নাই। তো সকালবেলা তার ঘুম ভাঙলো যে তাদের ওইখানে দুধ নিতে আসতো তার বাড়িতে, পাশের বাড়ির মানুষ। সে আসছে, এসে সে তাড়াতাড়ি সৌর আলীকে মনে দেখছে, দেখে মানে ধরে পানির ছিটাটিটা দিয়েছে। সৌর আলীর মানে তখন ফিরছে যে পাশের বাসার মানুষ মুখে পানি ছিটাইতেছে। তখন সৌর আলী মানে তাকায় বলতেছে যে কথা বলার চেষ্টা করতে, তার মুখ দিয়ে কথা বেরোচ্ছে, মুখ বাঁকা হয়ে গেছে। তো সেই মানুষ গ্রামের যেই আসছিল, দুধ নিতে আসছিল, সে খবর দেয় আশেপাশের মানুষকে। আরও কয়েকজন মানুষ এসে সৌর আলীকে তাড়াতাড়ি তারা নিয়ে যায় ওখানকার কবিরাজের কাছে, আগে চিকিৎসা করার চেষ্টা করে। তার মুখে ওই ওষুধ লাগায়, বাঁশ থেকে ব্যান্ডেজ করার চেষ্টা করে বাঁশের চটি দিয়ে, তার মুখ বাঁকায় গেছে রীতিমতো। তো তারপর মসজিদের হুজুরের কাছে নিয়ে যায়। তো তিনি বলেন যে সৌর আলীকে জিজ্ঞেস করে কি হয়েছে। সৌর আলী অনেক কষ্টে, মানে কথা বলতে পারে না, মুখ বাঁকায় গেছে অবস্থায় বলে টুপিটাকে এরকম কি ধরছিল তাকে, মানে কি দেখছিল। তো বলে যে খারাপ জিনিস ধরছিল তারে, খারাপ জিনিস দেখছিল, রাস্তায় আটকাইছিল। তো হুজুর ঝেড়ে দেয়, কবিরাজ তার মতো চিকিৎসা দেয় টুকিটাকি, তাকে বাসায় নিয়ে আসে। তার স্ত্রীকে খবর পাঠানো হয়, তার স্ত্রী বাসা থেকে চলে আসে, তার শ্যালকও চলে আসে, এবং তারা তাকে দূরে নিয়ে যায়। পরবর্তীতে নিয়ে ডাক্তারের কাছে দেখায়, জেলা শহরে নিয়ে। লাভ হয় নাই, মানে কোনো হয়নি। তাকে ডাক্তার বলে যে তার অন্য কোনো অসুখ হয়েছিল, হয়তো সে স্ট্রোক করছে, এইভাবে মুখ বাঁকায় গেছে, এরকম জিনিসপত্র। তখনকার সময় আসলে এত ক্লিয়ার ধারণা হতো না, মানে প্রপার ট্রিটমেন্ট না পেলে। তো যাই হোক, সৌর আলীকে ওইভাবেই রাখা হয় এবং সে অনেক দিন অসুস্থ ছিল, সে ওরকম কিছু করতে পারে নাই। আস্তে আস্তে নাকি সে একটু সুস্থ ফিল করে এবং সুস্থ হয়। তো সে আর কখনোই ওই যে সন্ধ্যার পর চলাফেরা করতো না, কিছুই করতো না, আর নিজের মতো ওই যতটুকু তার দোকানে বসতে পারতো এরকম। আর তার মুখটা নাকি বেঁকে গেছিলো পার্মানেন্টলি, ওইটা নাকি ঠিক করা যায়নি। তো এইভাবেই সৌর আলী তারপর ছিল আর কি। তার এই ঘটনাটা ওইখানে সবাই জানতো আর কি, প্রচলিত হয়ে গেছিলো যে সৌর আলী এরকম একটা সমস্যায় পড়ছিল এবং তাকে চট দিয়ে মুখ বাঁকা করে দিচ্ছে, খারাপ জিনিস। তো এই ছিল সোহানের পাঠানো ঘটনা। লঞ্চের প্রপেলারের শ্যাফটে জ্যাম হয়ে থাকা মোটা লাইনের যখন সেই লাইলন দড়িটা কাটার জন্য আমি পানির মাত্র 3 ফুট নিচে টর্চ লাইটের আলো ফেললাম, তখন নদীর সেই খোলাটা জল 1 সেকেন্ডে থেকে কালচে মবিল আর জমাট বাঁধা রক্তের গন্ধে ভারী হয়ে গেল। আমার চোখের সামনে পানির নিচ থেকে ঠিক ভেসে এলো
একটা মানুষের কঙ্কাল হাড় মতো মুখ, যার গায়ের চামড়া সম্পূর্ণ গলে গিয়ে ভেতরের সাদা চোয়ালটা বেরিয়ে একদম সামনে চলে আসছে। আমি আতঙ্কে হাত থেকে কার্ডলেস কাটারটা ফেলে দিয়ে ওপরে ওঠার জন্য পানির উপর মাথা তুলতে যাব, অমনি নদীর কাদার ভেতর থেকে কুচকুচে কালো শ্যাওলা মাখানো দুটো হাত দীর্ঘ তীরের বেগে উঠে এসে আমার ডাইভিং স্যুটের বেলটা শক্ত করে পেঁচিয়ে ধরে নিচের দিকে হ্যাঁচকা টান দিল। আর তখনই পানির সেই তীব্র চাপের ভেতরেও আমার ওয়াটার প্রুফ রিসিভারের ভেতর একটা যান্ত্রিক ভেজা কণ্ঠস্বর খিলখিল করে এসে ওঠে, ফিসফিসিয়ে বলল, সায়েম, ওপরের ডেক থিকা ইঞ্জিনের তেল তো অনেক মাপলি, আজ একটু তলা থিকা আমগো রক্তের মাপটা নিয়ে যান না ভাই। যখন আমি এমন কথা শুনলাম তখনই আমি আমার পায়ের দিকে তাকালাম। আমি দেখলাম জলের তলার জং ধরা লোহার কাঠামোর ভেতর থেকে আরো ডজন ডজন ফ্যাকাশে হাত উপরের দিকে উঠে এসে আমার পা দুটোকে নদীর তলদেশের দিকে টেনে নিয়ে যাচ্ছে। এই ঘটনা 2023 সালের নভেম্বর মাসের এক কুয়াশাচ্ছন্ন রাতে দাকপের ছাদনা ঘাটের কাছে পশুর নদীর পায়ের ওই পুরনো ডাক উইটটা দীর্ঘদিন ধরেই পরিত্যক্ত হয়ে আছে। জোয়ারের সময় যখন নদীর নোনা জল ডাক ইয়র্ডের মরচে পড়া লোহার স্লাইডগুলো ছুঁয়ে যায়, তখন চারপাশে কেমন যেন একটা থমথমে ভুতুরে পরিবেশ তৈরি হয়। সেদিন একটা ড্রোজার বোটের নিচের পাখা জ্যাম হয়ে যাওয়ার কারণে ইমার্জেন্সি মেরামতের জন্য আমাকে গভীর রাতেই কল দেওয়া হয়েছিল। কুয়াশা এতটাই ঘন ছিল যে নদীর ওপার থেকে তো দূরের কথা, জেটির শেষ মাথাও দেখা যাচ্ছিল না। রাত তখন আনুমানিক 3:45। আমার সাথে থাকা হেল্পার ছেলেটা জেটির ওপর দাঁড়িয়ে পোর্টেবল জেনারেটরটা পাহারা দিচ্ছিল। আমি আন্ডার ওয়াটার স্যুট আর লাইট নিয়ে নদীর ঠান্ডা নোনা পানিতে নেমেছিলাম। পানিটা সেদিন অন্য দিনের চেয়ে অনেক বেশি ভারী এবং স্থির মনে হচ্ছিল, যেন কোনো এক অজানা বিপদের আশঙ্কায় পুরো নদী তার স্রোত থামিয়ে দিয়েছে। আমি যখন আনুমানিক 2:45 আমি যখন প্রপেলারের কাছে পৌঁছে কাজ শুরু করলাম, ঠিক তখনই জেটির ওপর থাকা জেনারেটরটা একটা বিকট শব্দ করে সম্পূর্ণই বন্ধ হয়ে গেল। চারপাশ এক নিমিষে কুচকুচে কালো এবং অন্ধকারে ডুবে গেল। কেবল আমার হাতের আন্ডার ওয়াটার টর্চের সরু আলোটা পানির নিচে কাঁপছিল। আর ঠিক তখনই আমার সাথে ঘটল সেই নারকীয় কাণ্ড, যা আমি মাত্রই শুরুতেই আপনাদেরকে বলেছি। পানির নিচ থেকে সেই গলিত মুখের ভেসে ওঠা আর অক্সিজেন লাইনের কাছে সেই মরণ কামড়। ভয়ে আমার ফুসফুসের বাতাস বুদবুদ হয়ে বের হয়ে যাওয়ার দশা হয়েছিল। ওই জিনিসটার হাড় জিরজিরে আঙ্গুলগুলোর ছোঁয়া ছিল বরফের চেয়েও ঠান্ডা। ওটার হাতের নখগুলো ডাইভিং স্যুটের থিকনেস কেটে সরাসরি চামড়ার ভেতরে ঢুকে পড়েছিল। আর আমি অনুভব করতে পারছিলাম যে নদীর তলদেশের কালো কাদা আমাকে তীব্র গতিতে ভেতরের দিকে টেনে নিয়ে যাচ্ছে। তো এমতো অবস্থায় জেটের ওপর থাকা হেল্পার ছেলেটা তখন আমার থেকে লাইট ফেলে আমাকে খুঁজতে গিয়ে পানির নিচে ওই কালো অবয়ব দেখে ভয়ঙ্কর চিৎকার করে লাঠি ফেলে পালিয়ে যায়। ওই কুৎসিত জিনিসটা প্রপালের লোহার দণ্ড পেয়ে মাকড়সার মতো দ্রুত গতিতে আমার বুকের উপর উঠে আসতে শুরু করলো। ওটার হা করা চেয়াল থেকে ছোট ছোট জলজ পোকা আর কালচে তরল আমার মাস্কের কাচের উপরে এসে ছিটকে পড়ল। আমি জানতাম যদি আমি আর একটু দেরি করি তাও আমার ঘাড় মোটকে এই নদীর তলহীন কাদার ভেতরে নিয়ে যাবে। তাই
আমি আমার কোমরের বেল্ট থেকে ভারী মেটাল হ্যামারটা, যা লোহা দিয়ে তৈরি ছিল, তা বের করলাম। আমার জমে যাওয়া ডান হাতটা উঁচিয়ে আমি আমার পুরো শক্তি এক করে ওই জিনিসটার সেই চোখহীন ফাঁপা মুখের মাঝখানে আঘাত করলাম। যখন আমি আঘাত করলাম তখন কোন মানুষের হাড় ভাঙার বা চামড়াতে লাগার বা বস্তুতে লাগার কোনো শব্দ হলো না। আমার মনে হলো যে আমি নদীর তলার কোনো জং ধরা লোহার পাত সেই মাঝখান থেকে মর মর করে ভেঙে গেল। সঙ্গে সঙ্গে ওটার মুখ থেকে একটা কুচকুচে কালো ধোঁয়া পানির নিচে ছড়িয়ে পড়ল, যা আমার চারপাশের পানিকে কয়লার মতো কালো করে দিল। তখনই একটা যান্ত্রিক চিৎকারে পুরো নদীর ভেতরের কম্পন চিরে গেল, আর অমনি সেই বরফ শীতল হাতের বাঁধন আলগা হয়ে জিনিসটা তলিয়ে গেল। তারপর আমি আর এক মুহূর্ত দেরি করিনি। ইনফোর্টেবল লাইট জ্যাকেটটা ম্যানুয়ালি ট্রিগার করে এক টানে পানির উপর ভেসে উঠলাম এবং অন্ধের মতো জেটির লোহার সিঁড়ি বেয়ে উপরে উঠে আছড়ে পড়লাম। যখন সকালবেলা ঘাটের অন্যান্য শ্রমিকরা আমাকে জেটির উপরে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে, তখন তারা খুলনা সদর হাসপাতালে নিয়ে যায় আমাকে। তখনও আমার পায়ে সেই কালো শ্যাওলা আর গভীর নখের পোড়া দাগ বসে গিয়েছিল। পরে ওখানকার একটা বুড়ো ডক শ্রমিক আমাকে হাসপাতালে দেখতে এসে একটা গোপন কথা আমাকে জানান। তিনি বলেন, 1972 সালে মানে যুদ্ধের পর এক রাতে ওই ডাক ওয়ার্ডের প্রায় 20 জন বাঙালি মেকানিককে একসাথে হাত পা বেঁধে লঞ্চের ক্রেন দিয়ে পশুর নদীর মাঝখানে ডুবিয়ে মারা হয়েছিল। প্রশাসন বা পরিবারের কেউই কখনো তাদের লাশ উদ্ধার করতে পারেনি। তারপর থেকে নাকি প্রতি বছর কার্তিক বা অগ্রহায়ণ মাসের এই নির্দিষ্ট তিথিতে ওই ডাক ওয়ার্ডের চারপাশের লোনা পানি জীবন্ত হয়ে ওঠে এবং নতুন কোনো মেকানিকের রক্তের খোঁজে সে বারবার জ্যান্ত হয়ে ওঠে। তো এই ছিল ভাই আজকের ঘটনা। আমি এখনো মাঝে মাঝে লঞ্চের ইঞ্জিনে কাজ করি, কিন্তু আমার এখনো মনে হয় যে আল্লাহ কখন যে আমাকে আবারও তারা অ্যাটাক করে। তো এই ছিল ভাই আজকের ঘটনা। আশা করছি আজকের ঘটনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।